যদি কমেন্ট এখানে রাখি তাহলে করতে সুবিধা হবে না। ওকে, স্টার্ট করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজ্জাহান খান জেসি, ম্যানেজিং ডাইরেক্টর অফ সাকিব 75 রেস্টুরেন্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাকিব 75 রেস্টুরেন্ট আয়োজিত আজকের লাইভ আড্ডা সেশনে। আমাদের সাথে আছে আমাদের বাঙালি টাইগাররা, যারা আজকে আপনাদের জন্য জম্পেশ আড্ডার জন্য প্রিপারেশন নিয়ে বসে আছে। আপনারা কোশ্চেন করবেন আর ভাইয়ারা অ্যান্সার করবে। প্লাস আজকে আমরা যেটা করব, ভাইয়াদের সাথে তাদের কিছু মজার মজার কোনো ঘটনা থাকলে আপনাদের সাথে শেয়ার করব। তারপর কোনো ইন্টারেস্টিং কিছু, যে কোনো কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করবো। আর আমাদের সাথে আজকে আমার সাথে আছে মিরাজ ভাই, ইমরুল ভাই, সাব্বির ভাই, তাসকিন ভাইয়া এন্ড আমাদের পার্টনার এবং আমাদের তোহিল ভাই। তো আমরা আজকে ইমরুল ভাইকে দিয়ে শুরু করি। ইমরুল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। করোনাতে কোথায় মানে অবস্থান করছেন? আমি বর্তমানে ঢাকাতে আছি, আমার ঢাকার বাসাতে। আসলে বাইরে যাওয়ার তো কোনো অপশন নাই, তো বাসা ছাড়া কোনো অপশন নাই, বাসাতেই স্টে করছেন। ওকে, সাব্বির ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথায় এখন স্টে করছেন? আমি করোনার খুব ফার্স্ট ডিসিশন আমি রাজশাহী চলে আসছি, আমাদের দেশের বাসা রাজশাহীতে। সো আমার কাছে মনে হয় যে ঢাকা থেকে রাজশাহীতে সেফ। সো রাজশাহী চলে আসা, আমার ফ্যামিলি মেম্বার আছে, আমার আব্বু আম্মু আছে, তো আমার ওয়াইফ আছে। সো আমরা চারজন রাজশাহীতে চলে গিয়েছে। ফুল ফ্যামিলি রাজশাহীতে আছে আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, মিরাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? কোথায় অবস্থান করছেন? ভালো আছি। আমি এখন খুলনাতে আছি আল্লাহর রহমতে। ওখানে কি আপনার মানে ফ্যামিলি মেম্বার সবাই ওখানে আছে? হ্যাঁ, আমার ফ্যামিলি সবাই এখানেই আছে খুলনাতেই, এবং আমি দীর্ঘ দিন প্রায় 2-2.5 মাসের উপরে খুলনাতেই বসবাস করছি এখন। ওকে, ওকে। তাসকিন ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া কোথায় অবস্থান করছেন? আমি ঢাকাতেই, ঢাকা ছিলেন? মোহাম্মদপুরে। আমার বাসা ঢাকাতেই আসলে ও আপনার তো স্থানীয় না ঢাকাতে, এই মোহাম্মদপুরের ওখানে? ওকে। আমাদের তোহিল ভাইয়া হচ্ছে, তোহিল ভাইয়ের পরিচয়টা আমি একটু ডিসক্রাইব করি, কারণ বাকিদের তো কম বেশি সবাই ছিলেন। তোহিল ভাইয়া আমাদের সাকিব 75 রেস্টুরেন্টের মানে পার্টনারের পাশাপাশি ইউকেতে তার 2টা ওয়েল নোন রেস্টুরেন্ট তিনি ওনার। সো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপু ভালো আছো? তুমি? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের মানে আমরা লাস্ট 1 উইক ধরেই সবাইকে জানাচ্ছিলাম যে আমরা সবাই আজকে লাইভে আসবো, কম বেশি মানে আড্ডা হবে। তো এই কয়েকদিনে অনেকে অনেক মানে আমাদের আপনাদের যারা ফ্যানরা আছে তারা অনেক কোশ্চেন করেছে কিছু। তো আমরা চাচ্ছিলাম যে ওর থেকে টুকিটাকি কোশ্চেন আপনাদের সাথে শেয়ার করতে। তো ফার্স্টে আমি তাসকিন ভাইকে দিয়ে শুরু করি, কি বলেন? শিওর শিওর। তাসকিন ভাই, আমাদের এখানে একটা মজার কোশ্চেন আসছে। আপনাকে যদি কখনো মানে মুভি করার জন্য বলা হয়, তো আপনি অ্যাজ এ হিরো হিসাবে, মানে আমরা জানি যে আপনার একটা নিকনেম হিরো হিসাবে সবাই আপনাকে ডাকে, তো আপনি কি কখনো মুভি করবেন? আসলে এটা এমনি ন্যাশনাল টিমের মানে অনেকেই দুষ্টামি করে ডাকে। এটা আসলে সিরিয়াসলি ওরকম কোনো প্ল্যান নাই। ওইটা তো আমরা জানি এটা ফান করে ডাকে, বাট কখনো ধরেন লাইক ক্রিকেট রিলেটেড কোনো ক্যারেক্টারে যদি আপনাকে বলা হয়? আপাতত কোনো ইচ্ছা নাই আমার এরকম। আমি কোয়েশ্চনটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে বোধহয় তাসকিন একটু ইন্টারেস্ট পাবে। বলবো তাসকিন, কোয়েশ্চেন করি তোমাকে একটা আমি তাহলে। মনে করো মাশরাফি ভাইকে নিয়ে বায়োপিক করা হচ্ছে এবং তোমাকে অফার দেওয়া হলো সেই ফিল্ম করার জন্য, তুমি কি করবা সে ফিল্ম? সেটাই ডাইরেক্ট কোয়েশ্চেন এটা তোমার জন্য। আসলে সত্যি কথা বলতে মানে মুভি করার জন্য ধরেন অনেক সময়ের বিষয়, মানে অনেক সময় দিতে হবে। তো ওই সময়টা তো প্লেইং ক্যারিয়ার অ্যাটলিস্ট পারবো না। তো জানি না বাইচে কতদিন থাকি বা আমার ক্যারিয়ার কতদিন যায়, কিন্তু প্লেইং ক্যারিয়ারে কোনো চান্স নাই। তাহলে আমাদের আরো 10-15 বছর অপেক্ষা করতে হবে, তাই তো?
জানি না ভাই, দোয়া করেন আল্লাহ যাতে সুস্থ রাখে, ভালো খেলতে পারে। অথবা আমরা দোয়া করি যেন তাসকিন ভাইয়ের মানে লাইফ স্টাইলের উপর কোন একটা ডকুমেন্টারি নেক্সট কেউ না কেউ করুক দোয়া করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, ইমরুল ভাই, আপনার অনেক ফ্যানদের কাছে একটা কোশ্চেন আছে যে আপনার অনেক ইন্টারভিউতে শুনেছে যে আপনি অনেক ভালো রান্না করেন, মানে আপনার যারা কলিগরা আছে তারা কম বেশি সবাই বলেছে যে আপনি যখন খেলার জন্য বাইরে যান আপনি ওদেরকে রান্না করে খাওয়ান। তো কোশ্চেনটা হচ্ছে ভাবিকে কখনো রান্না করে খাইয়েছেন কিনা? এখনো আপনার ভাবির এই সৌভাগ্য হয় নাই আমার হাতে রান্না করে খাওয়া। যদি রান্না করে খেতে পারতো তাহলে অনেক সৌভাগ্য হয়তো, ওর ভাগ্য হয়তো অনেক ভালো হইতো। ওই অপরচুনিটি এখন আসে নাই। আমি রান্না করতে পারি খুব ভালো না, বাট ওই যখন আমরা ট্যুরে যাই আসলে ধরেন দেশের বাইরে যখন আমরা খেলতে যাই তখন অনেক দেশে আমাদের এই বাঙালি খাওয়ার অপশনটা থাকে না। অনেক ভালো রান্না করে ভাই, এটা কি বললেন? তো মিরাজ ভাইয়ের কাছে তাহলে কোশ্চেনটাতে চলে যাই, ইমরুল ভাইয়ের কোন রান্নাটা আপনার খুব পছন্দ? ভাই ইমরুল আপু যেটা ইমরুল ভাই বললো রান্না করতে মানে অত ভালো পারে না, বাট আমি যতটুকু জানি, সবাই জানে, সাব্বির ভাই জানে, তাসকিন ভাই জানে, যে আমরা যখন ফার্স্ট একটা পিকনিক করেছিলাম শ্রীলঙ্কাতে, তখন ইমরুল ভাই, মুশফিক ভাই সবাই ছিলেন এবং খুব ভালো মতো রান্না করছিলেন এবং আমরা সব প্লেয়াররা একত্রে রান্না করছিলাম। বাট স্পেশাল ভাবে ইমরুল ভাই ছিলেন, তারপরে মুশফিক ভাই ছিল, সাকিব ভাই ছিল। তখন মানে ইমরুল ভাই ভূমিকাটা ভালো মতন পালন করছে, মুশফিক ভাই আর ইমরুল ভাই দুইজন, এবং রান্নাটা খুব মজা হয়েছিল। ঠিক আছে সাবির ভাই, তাসকিন ভাই? তখন তুই কি পেঁয়াজ কাটছিস নাকি রে? হ্যাঁ পেঁয়াজ, আমি পানি টানতেছিলাম, পানি। হ্যাঁ, মিরাজ খুব হেল্প করে আসলে রান্না করার জন্য। আমরা একবার মনে আছে না সাউথ আফ্রিকাতে আমরা যে রান্না করলাম? হ্যাঁ সাউথ আফ্রিকা, হ্যাঁ হোটেলে ওই হোটেলে প্রথম সময় রান্না করলাম যেটা। আমাদেরকে অনেকেই কোশ্চেন করছে সাকিব ভাই কোথায়। সাকিব ভাই আপনারা জানেন যেহেতু সাকিব ভাইয়ের প্যারেন্টস যেহেতু একটু অসুস্থ, ভাইয়া একটু ফ্যামিলি কিছু নিয়ে একটু আপসেট, বাট ভাইয়া আমাদের প্রমিস করেছে ভাইয়ার সময় একটু মানে ফ্যামিলি ওখানটা ম্যানেজ করে ইনশাল্লাহ আমাদের লাইভ সেশনের মধ্যে ভাইয়া জয়েন করবে। তো আমরা এক্সাক্ট টাইমটা আপনাদেরকে বলতে পারছি না, বাট আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ ভাইয়া চলে আসবে। ওকে, আমরা আচ্ছা সরি আমি কথা ইন্টারাপ্ট করছিলাম, ইমরুল ভাইয়ের খাওয়ার কথা চলছিল। আচ্ছা মিরাজ ভাই, আপনি কি রান্না পারেন কিনা? না, আমি তেমন রান্না করতে পারি না সত্যি কথা বলতে, এবং আমি সাহায্য করতে পারি বিশেষ করে মানে সালাদ বানানো, এগুলো মানে হেল্প করা, যতটা ছোলা কাটানো, যা যা দরকার সেগুলো করতে, পানি টেনে দেওয়া, এগুলো করতে পারি। হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেন আর কি। সো বেসিক্যালি তাহলে আমরা বুঝতে পারছি যে মেবি আপনি বাসায় ভাবিকে এই হেল্প গুলো করে থাকেন। চেষ্টা করি টুকটাক করার জন্য, রেগুলার করে মেবি। ভাই সাব্বির ভাই কিন্তু ভালো কিন্তু অনেক বলছে। আচ্ছা এবার না আমরা সাব্বির ভাইয়ের কাছে যাই। সাব্বির ভাই একটু রান্না করে খাওয়ায়, ঠিক আছে? আচ্ছা তাই নাকি? সাব্বির ভাই, ভাবিকে রান্না করে খাওয়ানো হয়েছে? ভাবিকে এখনো রান্না করে খাওয়ানো হয়নি, বাট হেল্প করি আর কি নরমালি। এখন তো কোয়ারেন্টাইন চলতেছে, তো আব্বু আম্মু আছে, আম্মু রান্না করে, বউ রান্না করে, তো মাঝে মধ্যে হয় সালাদটা কেটে দিই, হয়তোবা একটু তরকারিটা অথবা দুজনে হয়তোবা কোথাও ভিজে থাকে কোনো কাজ নেই, হয়তোবা আমি জিনিসটা ঘুটে দিই, ডালটা ঘুটে দিই হয়তোবা। তো এটাই আমার কাছে রান্না, এটাই আমার কাছে একটা গ্রেট অ্যাচিভমেন্ট টাইম, যে আমি তাদের সাথে টাইম পাস করছি এবং স্পেন্ড করছি গুড টাইম। তো আমার কাছে মনে হয় যে এইটাই আমার কাছে অনেক বড় জিনিস। সবসময় প্লেয়াররা এরকম সুযোগ কখনোই পাই না, কারণ সারাদিন প্র্যাকটিস করতে হয়, ম্যাচ খেলতে হয়, বাসায় আসা টায়ার্ড থাকে, রেস্ট করতে হয়। সো এই সময়টা কখনো কোনো প্লেয়ার পায় না, এবং যারা বিজনেসম্যান, যারা বড় মাপের প্লেয়ার, যারা ওরা কখনো এই টাইমটা পায় না পরিবারের সাথে সময় কাটানোর জন্য। তো আমি এই পরিবারটা সময় কাটানোর সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, তো এটাকে ইউটিলাইজ করছি ইনশাল্লাহ, রান্না বান্নার কাজ দিয়ে হোক বা যে কোনো হ্যান্ড দিয়ে হোক না কেন। আলহামদুলিল্লাহ। অপেক্ষা করতে সাব্বির কখন খাওয়াবো, অপেক্ষা করতেছি আমি। তবে এই করোনার সময় মানে এই সময়টাতে আমরা একটা জিনিস মানে এটা পজিটিভলি বলবো যে আমরা সবাই কিন্তু ফ্যামিলিকে অনেক বেশি টাইম দিতে পারছি না। তো বাচ্চাদের সাথে স্পেশালি আপনারা যারা মানে খেলার মাঠে ফুল টাইম ব্যস্ত থাকেন, তাই না? তো আপনাদের বাচ্চারা প্রবাবলি এই সময়টা খুব এনজয় করছে, যেহেতু বাবাদেরকে এখন ফুল টাইম পাচ্ছে। তোয়েল ভাই, একটা কথা কি, মানে বেশি রান্না মানে ঘরে গেলে কি হয়, বউ বলবে তুমি রান্নাই করো, আমি তাহলে রেস্ট নিই।
বুঝছেন? না এরকম হয় না, মাঝে মাঝে সারপ্রাইজ দেবো, বুঝলে? মাঝে মাঝে surprise দেবো। কিছু কিছু সময় লবণ বেশি দিতে হবে যেন দিচ্ছে রান্না ভাই, ঠিক না আছে পাঠায়। ঠিক আছে, তুমি মাঝে মাঝে এই চিজ গুলো আবার পাঠাই, বুঝছো, মাঝে মাঝে খাবে না, বুঝছো? তাই আপু বলেন। তাসকিন ভাই এবার আপনি বলেন, আপনার ভাবিকে কিভাবে মানে হেল্প করা হচ্ছে, আর কখনো রান্না করে খাওয়ানো হয়েছে কিনা? আমি আসলে ওইভাবে রান্না করে খাওয়ানোর সুযোগ হয় নাই, কিন্তু ধরেন যে আহ, আমরা মানে মোস্ট অফ দ্য টাইম রান্না করেই, কিন্তু আমার আসলে খালি এই লকডাউনের মধ্যে আমি একদিন একটা ডিল করছিলাম যে ক্যান মাশরুম আর সসেজ আর পাস্তা এগুলো দিয়ে মানে আমি আমার মতো এমনি বানাইছিলাম। তো ওই দিন আমরা সবাই মিলে খাইছিলাম। এটাই কমপ্লিমেন্ট কি আর দিল ভাবি, মানে ভালোভাবে খেতে রিভিউটা কি পেরেছে? ছিল, রিভিউ কি ছিল, রিভিউ কি ছিল? রিভিউটা কি ছিল? রিভিউটা ভালোই ছিল, মানে আমি জানি না কতটুকু ভালো ছিল, এখন আমার মন রক্ষার্থেও হয়তো বলতে পারে যে আমি কখনো প্রথম শখ করে কিছু রাঁধছি। তো বাট আমিও খাইছিলাম, খারাপ হয়নি মোটামুটি। ভালোবেসে যে কোনো কিছুই বানালে সবই ভালো লাগে, সেটা যেমনই হোক। হইতে পারে। ভাইয়া তো এখন বাচ্চাকে অনেক সময় দিচ্ছেন, মানে সেদিন কিছু আগেই দেখলাম আমাদের রেস্টুরেন্টে বাচ্চাকে সাথে মানে ওকে ক্রিকেটে দেখলাম আপনার সাথে টাইম স্পেন্ড করছে। জি। তো মানে বেবিকে নিয়ে প্ল্যান কি, মানে ওকে কি কখন মানে আপনি যে লাইনে আছেন মানে ক্রিকেটার, ওকে কি ওই ধরনের কিছুতে ইন্সপায়ার করছেন, আর লাইক অন্য কোনো কিছু হলো প্রবলেম? আসলে ও তো অনেক ছোট, নট ইভেন 2 ইয়ার্স, মানে আল্লাহ যদি চায় হয়তো 3 মাস পরে 2 বছর হবে। এত ছোট অবস্থায় মানে বলার ডিফিকাল্ট যে ও কি হবে। আর খেলোয়াড় যে জিনিসটা এটা আসলে জোর করে বানানো সম্ভব না। আমরা অনেক খেলোয়াড়ই যারা জীবনে এমন হয়েছে যে খেলার জন্য আমাদের মা বাবার কাছে অনেক বকা বা মাইর খাইছি। তো খেলা জিনিস তেমনই যে নিজের তাগিদে হইতে হয়, হ্যাঁ গড গিফটেড ট্যালেন্টটা লাগে। তো আরেকটু বড় হইলে বোঝা যাবে ওর কিসের প্রতি ঝোঁক। তো ওই দিন সাকিব 75 রেস্টুরেন্টে মজা মানে মানে আমি আর তাসফিন খেলতেছিলাম, তো সাথে আমার একটা ফ্রেন্ডও গেছিল। তো ও বারবার বলটা নিয়ে নেটের মধ্যে মারতেছে। তো আমার ফ্রেন্ডটা বলে ও মনে হয় বড় হয়ে নেট বলার হবে, খালি নেটে তো আমি হাসতেছি শুনতে। তো এটা আল্লাহ ভালো জানে, যাই হোক ভালো মানুষ হোক, আল্লাহ সুস্থ রাখুক, এটাই। ইমুল ভাই আপনাকে ফ্যানরা কোশ্চেন করছে যে আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট মেহেরপুরে। ওকে, মানে মানে সবাই কে কোথায় আছে কম বেশি বলেছে, সো ফ্যানরা একটু কনফিউজ হয়ে গেছে যে ভাইয়ার হোম ডিস্ট্রিক্টটা কোথায়, মানে তাসকিন ভাইয়ের মতো ঢাকায় সেটেল আর ঢাকার বাইরে। আচ্ছা ইমুল ভাই, আপনি যদি ক্রিকেটার না হতেন তাহলে আপনি মানে কি হওয়ার, মানে ছোটবেলা থেকে কি আপনি প্ল্যান করেছেন যে আমি ক্রিকেটের উপরই কাজ করব, ক্রিকেটারই হব? না, এটা আসলে আমি যখন ক্লাস 9-এ কি বা 10-এ পড়ি তখন থেকে আসলে আমার খেলাধুলার প্রতি খুব ঝোঁকটা বেশি ছিল। তো তখন থেকে আমার বাবা মানে বুঝতো যে আমি মানে পড়ালেখার থেকে খেলাধুলার দিকে আমার বেশি মানে মনোযোগ। তো আমি যখন এসএসসি পাস করলাম তখন আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি করতে চাও, তুমি পড়ালেখা করবা না তুমি খেলাধুলা করবে? তো আমি তখন বললাম যে আমি খেলাধুলার প্রতি আমার ইচ্ছা বেশি, তো আমি খেলাধুলা দিই করবো। তো উনি তখন আমাকে আর কি একাডেমিতে ভর্তি করেছিল রাজশাহীতে। তো এটা মানে খেলাধুলা যদি না শিখতাম হয়তো বা এই সাধারণ 5টা মানুষের মতো এরকমই লাইফ আপনার লাইফ স্টাইল করতে হইতো, যেমন হচ্ছে পড়ালেখা করে একটা চাকরি খোঁজে, মানে কোনো না কোনো একটা মানে বেসিক যে জিনিসগুলো আমরা করি মানুষের লাইফে, এটাই করতে হইতো হয়তো। মিরাজ ভাইকে কোশ্চেন করেছে ক্রিকেটে আপনার আইডল কে? আমি সবসময় মানে ক্রিকেটের আইডল যেটা বলি যে ব্যাটিং আমার খুব ভালো লাগে, মুশফিক ভাইকে আমি অনেক ফলো করি, মুশফিক ভাইয়ের ব্যাটিং আমার খুব ভালো লাগে। ছোটা মুশফিক তুমি? সবাই কিন্তু বলেও আমাকে ছোটা রহিম, অনেক সময় সবাই মজা করে দুষ্টামি করে বলে, খুব ভালো লাগে। এবং আমার ন্যাশনাল টিমের যত পার্টনারশিপ আছে বড় বড় সব মুশফিক ভাইয়ের সাথে, এবং বিপিএল একটা পার্টনারশিপ আছে অনেক বড় 170 রানের, সেটা মুশফিক ভাইয়ের সাথে, মানে আমার খুব ভালো কিন্তু লাগে। অনেকেই মানে মানে সবাই বলে, ইনফ্যাক্ট আমাদের ফ্যানরাও বলে যে তরুণ অলরাউন্ডার। তো আমরা আশা করি যে তরুণ অলরাউন্ডার মানে সাকিব ভাই যেরকম এখন অলরেডি অলরাউন্ডার, আর ভাইয়াকে বলা হচ্ছে তরুণ অলরাউন্ডার, রাইট? সো ভাইয়া এটাকে মানে কিরকম এনজয় করেন, মানে আপনার
অনুভূতিটা কি জানতে চাচ্ছিলাম। মানে আমার একটা অ্যাডভান্টেজ আছে, যেটা বললেন যে আমার একটা ভালো একটা অ্যাডভান্টেজ আছে, আমি ব্যাটিং করতে পারি। এটা আমার জন্য খুব ভালো একটা সুযোগ। এবং আমি যদি নিজেকে মেন্টালি স্ট্রং করে উপরে যেতে চাই, আমার ব্যাটিংটাও লাগবে। বিশেষ করে সবাই আমাকে একই সাজেস্ট করে যে আমার বোলিং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে, বাট পাশাপাশি যদি ব্যাটিংটা ইমপ্রুভ করি তাহলে আমি খুব ভালো একটা অলরাউন্ডার হতে পারবো পরে। ইমরুল ভাই আমাকে বলে মাঝে মাঝে, আমি তো ইমরুল ভাইয়ের সাথে ডোমেস্টিক খেলি এবং ন্যাশনাল টিমও খেলেছি, সব জায়গায় খেলি। ইমরুল ভাইও বলেছে, তারপরে রিয়াদ ভাই বলে, মুশফিক ভাই বলে, সিনিয়র সব প্লেয়ারই আমাকে অনেক সাজেস্ট করে যে ভালো ব্যাটিংটা আছে, আমি যেন এটাকে ডেভেলপ করে অনেক উপরে নিয়ে যেতে পারি। আমার আমি তোমাকে যেটা বলি যে বাংলাদেশ টিমের নেক্সট ক্যাপ্টেন হইতে হবে, এটা সবসময় আমি তোমাকে বলি, বিকজ তোমার ভিতরে সে অ্যাবিলিটি আছে এবং তুমি যদি মন থেকে বিশ্বাস করো তুমি হইতে পারবা। ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহ। আমি উইটনেস আছি ভাই, আমার এই ডিসকাশনটা আমাদের মধ্যে হয়েছিল একসাথে বসে। ইমরুল ভাই আমরা একসাথে শপিং করতেছিলাম, তখন মিরাজ ছিল আমাদের সাথে, 17 কথা বলতেছি ভাই, 17 বাসায় বসে আড্ডা দিতেছিলাম, হ্যাঁ। তখন আপনি বলছিলেন যে হ্যাঁ, আমি মিরাজের ওকে মধ্যে সবসময় সেই বলি ওর ভিতরে সে হ্যাঁ অ্যাবিলিটি আছে। সবাই না এখনো জিজ্ঞেস করছে যে সাকিব ভাই কোথায়, সাকিব ভাই কোথায়। সাকিব ভাই আসবে, আপনারা আমাদের সাথেই থাকুন। সাকিব ভাই যেহেতু মানে আমেরিকাতে আছে, ইউএসএ তে আছে, ইন দ্য মেইন টাইম আঙ্কেল আন্টি দুজনেই একটু সিক, তো ভাইয়া একটু টাইম নিচ্ছে, তো আপনারা একটু অধৈর্য হয়ে না, ভাইয়া ভেরি সুন করবে। ওর তো চলে আসার কথা এতক্ষণ, আমি যদি জানি, আমার সাথে লাস্ট যখন কথা হলো আমাকে বললো যে উইন করবে। হ্যাঁ ভাইয়া আমাদেরকে ইনফর্ম করলো যে জয়েন করবে, তো আমরা নক করছি ভাইয়াকে, দেখছি কি করছে। সাব্বির ভাই আপনার কাছে একটা কোশ্চেন আসছে। সাব্বির ভাই আপনার ক্রিকেট ক্যারিয়ারে মাশরাফি ভাইয়ের অবদানটা জানতে চাচ্ছি আর কি। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে বলতে পারেন যে ওনার আন্ডারে খেলেছি আমি অনেক অনেক টাইমে। আমার ডেবো ম্যাচ স্টার্ট হয়েছে ওনার আন্ডারেই। বলতে পারেন যে অ্যাজ এ বড় ভাই হিসেবে সবসময় গাইড করছে আমাদের জুনিয়র পোলাপান আছে, যারা আমরা খুবই ছোট, যারা হয়তো বা অনেক সময় ভুল হতে পারে, ভুল করে ফেলছি, গাইড করে আমাদেরকে, ভালো কথা বলে, সাজেশন দেয় যে কি করতে হবে, বা নেক্সট 5 ইয়ার্স এর জন্য কি করতে হবে, বা 10 ইয়ার্স এর জন্য কি করতে হবে। সো অ্যাজ এ ক্যাপ্টেন অবশ্যই উনি অনেক অনেক ব্রিলিয়ান্ট, অনেক ভালো লিজেন্ড। অ্যাজ এ বড় ভাবে বলবো যে উনি অনেক ভালো একটা মানুষ এবং সবসময় ভালো সাজেশন দিচ্ছে, আমাকে খুব ভালো সাপোর্ট করছে। হয়তো পারে আমি হয়তোবা ক্যারিয়ারে আপস এন্ড ডাউন গেছে, বাট উনি সবসময় আমাকে সাপোর্ট করেছে এবং যেভাবে উনি প্রথম থেকে ভালোবাসেছে এখনো ভালোবাসে আলহামদুলিল্লাহ। সো এজ এ মানুষ হিসাবে এটাই একটা দরকার, যেটা জুনিয়র পোলাবান বা জুনিয়র পোলা যে আসুন না কেন, তাকে যে ভালো মেন্টালি সাপোর্ট দেওয়াটা ইম্পর্টেন্ট। তো আশা করি যে উনি সুস্থ আছে এবং ওনার লাস্ট আপডেট শুনছি যে উনি করোনা হয়েছিল, বাট উনি নেগেটিভ হয়েছে আলহামদুলিল্লাহ। সো এটাই আর কি, যে সবসময় যে আমাদের ছোট যেভাবে কাছে টেনে নেয় বা কাছে নিয়ে এই আর কি ফার্স্ট করে ফান করে, সো এরকম মোটিভেশন খুব ইম্পর্টেন্ট একটা সিনিয়র থেকে জুনিয়রের কাছে। সো সাব্বির ভাই কাছে আরেকটা কোশ্চেন করেছে, 1 নম্বর জার্সির রহস্য কি? আই হ্যাভ নো আইডিয়া, আসলে আমার কোনো আইডিয়া নাই। বিসিবি এটা হয়তোবা ইয়া করে দিতে, আমার কোনো ইচ্ছা করে বলি নাই যে আমাকে নাম্বার 1 দিতে, এটা আনফরচুনেটলি লাকিলি পেয়ে গেছি। বাট আমার প্রিয় জার্সি ছিল 00 আর 99, যেটা ডোমেস্টিক নিয়ে খেলতাম। 65 নিয়েও খেলেছি, বাট 1 নম্বর কখনো হয়নি, এবার 1 নম্বর লাকিলি চলে আসছে, সো এটা আমার নাম্বার হয়ে গেছে। আর যেটা হয়ে গেছে সেটা তো দিয়ে দিছে বিসিবি, কারো কিছু করার নাই। সো এটাই হচ্ছে রহস্য, আমার কোনো চাহিদা ছিল না বা আমি কোনো বলি নাই যে আমাকে 1 দিতে হবে। সো এটাই হচ্ছে রহস্য। ওকে, আচ্ছা এমনি আপনার ড্রেসিং রুমে ডাক নামটা কি? এটা সবার খুব জানার ইচ্ছা। আমার ডাক নাম গুরু। ওকে, আর তাসকিন ভাইয়ের ডাক নামটা কি? আমি হিরো 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 না এই বাইরে দিতে আমার। এই জন্য তো এই সাব্বির ভাইটা জানা হয় না, কিন্তু সাব্বির ভাই কিন্তু স্কিপ করেছে। সাব্বির ভাই আপনার ডাক নামটা? আমার ডাক নাম রোমান। ড্রেসিং রুমে কি আপনাকে কি নামে ডাকা হয়? রোম। স্পেশাল ভাবে গুরু বলে ডাকে। ওকে, ঠিক রিয়াদ আছে। কি হবে?
সাব্বির ভাইয়ের কাছে আরেকটা কোশ্চেন, ইমরুল কায়েস ভাই অথবা সাকিব আল হাসান যে কোনো একজনের সাথে যদি আপনাকে রাউন্ড আউট করার জন্য অপশন দেয়, তাহলে আপনি কাকে করবেন, সাকিব ভাই আর ইমরুল ভাই? আমি বুঝি না প্রশ্নটা আবার বলেন প্লিজ। সাকিব ভাই আর ইমরুল ভাই যে কোনো একজনকে আপনার কাছে সুযোগ আসে যে রান আউট করবেন, তাহলে আপনি কাকে করবেন? আপনি ভাই মনে করেন বিপিএল খেলতেছেন, দুইজনকে আমাকে করবে, আমাকে না ইমরুল ভাই, আমরা অ্যান্সারটা সাব্বির ভাইয়ের কাছ থেকেই জিজ্ঞেস করি। ইমরুল ভাই আমাকে নিউজিল্যান্ড একবার রান করেছে ভাই। রান আউটটা ভাই আমার এখনো মনে আছে ভাই, এখনো মনে আছে ভাই। এটা তো আমার কোনো দোষ ছিল না, এটা ঠিক আছে, এটা আমি। এই সাব্বির ভাই যে দোষটা দিছিল ইমরুল ভাই, দেখছিলেন ভাই কি দোষটা আরে ভাই ইমরুল ভাই কি দোষ দিয়েছেন ভাই এটা? না আমি তো ধরো মানে জাস্ট ডিফেন্স করে রান নিতে গেছি, তুমি হাফ ফিতে এসে তুমি ব্যাক করছো, ঠিক আছে, তোমার আগে আমি না ব্যাক না করছি। ঠিক আছে, আমি বলছি না কারো দোষ, কিন্তু আপনি যে ব্যাক করছেন ভাই রান আউটটা, মানে আমি তো 1 ইঞ্চির জন্য বাইরে গেছি ভাই, আমি ছিলাম স্ট্রাইকে, আপনি তো স্ট্রাইক হয়ে গেছেন। আমি তো তখন 12 ম্যান ছিলাম, বিশ্বাস করেন সাব্বির ভাইয়ের মুখের দিকে তাকায় খুব অসহায় লাগছিল। না রান আউট কোনো অপশন থাকলে কাউকে করবো না, আমি স্যাক্রিফাইস করবো নিজেকে। কিভাবে হবে না তো, এটা পিক করতে হবে, একদম পিক করতে হবে। পিক করা পসিবল না, তুমি তো বলে না, তুমি তো বললাই রিভেঞ্জের অপেক্ষা করতেছো, অপেক্ষা তো করতে। না ইনশাআল্লাহ। ইমরুল ভাইয়ের কাছে একটা কোশ্চেন আসছে, ইমরুল ভাই সাকিব 75 রেস্টুরেন্টের মানে কিভাবে আসা আর কি, মানে রেস্টুরেন্ট বিজনেসে আসা কিভাবে? খাইতে পছন্দ করি আমি আর সাকিব, এই কারণে রেস্টুরেন্ট বিজনেসে আসা। ওকে সো ভাইয়ের ফেভারিট খাবারটা কি? আমার ফেভারিট খাওয়া তো ভাই বাঙালি খাওয়া, আমি রেস্টুরেন্টে গেলে খাওয়ার একটা খাওয়া। আমার ভাই খিচুড়ি আর মাংস খুব মানে পছন্দের খাওয়া। আর রেস্টুরেন্টে গেলে ফেভারিট খাওয়া হচ্ছে আমাদের ডাইটিং মেনটেন করে যেটা খাই, ওই যে একটা গ্রিল চিকেন খাই, ওটা আমার খুব ফেভারিট। হ্যাঁ, গ্রিল চিকেন স্টেক, ওইটা আমি খাই। ওকে, এমনি সাকিব 75 রেস্টুরেন্টে কোনো মজার কোনো অভিজ্ঞতা আপনার আছে? সাকিব 75-এ যখনই যাই তখনই মজার অভিজ্ঞতা হয়, অনেক ভালো লাগে। মজার অভিজ্ঞতা আসলে আমি তো দেখেন, আমি রেস্টুরেন্ট ওপেনিং হওয়ার পর থেকে কিন্তু গেছি, কয়েকবার গেছি, বাট সাকিব যখন ছিল, সাকিবের সাথে হয়তো আমি 2-3 বার গেছি ম্যাক্সিমাম। তো ওই সাকিব আমি যখন বসে থাকি বা আমরা একসাথে কথা বলি, কোনো আলাপ করি, তখনই হয়তো বা কোনো ফ্যান এসে দেখি যে খুব মানে কি করবে, মানে সাকিবকে সামনাসামনি হয়ে গেছে দেখবে, মানে এখন সে সাকিবকে দেখে কি করবে সে খুব এক্সাইটেড হয়ে যায়। মানে তো সাকিবও এমন ভাবে ওদের সাথে রিয়াক্ট গুলা করে, আমার মানে ওই জায়গাগুলো দেখে খুব মজা পায় আসলে। হ্যাঁ, তো এক্স্যাক্টলি ওইভাবে মনে নেই, এবার একটা জিনিস আমার মনে আছে, একদিন আমি বসে আছি, আমি আর সাকিব গল্প করছি, তো একটা ছেলে আসলো, এসে সাকিবকে দেখে চোখ বড় হয়ে গেছে, বড় হয়ে দেখি সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব বলে কি ভাই, কি সমস্যা কি? ও আর কথা বলতে পারে না, ঠিক আছে, কোনো কথা বলে না। পরে ও দেখি মানে কান্না করে দিছে, পরে যে বলে ভাই আমি আপনাকে সামনাসামনি দেখবো, আমি কখনো চিন্তাও করিনি ভাই, আমি কি করবো আপনাকে দেখে। সাকিব বলছে আপনি কি করবেন বলেন। তো লাস্টে যায় সাকিব ওকে একটা অটোগ্রাফ দিল, একটা ব্যাট গিফট করলো, তো আর মনে হয় ওকে বললো যে ডিনার করানোর জন্য বললো। বাট এরকম আর কি, রেস্টুরেন্টে গেলে কিছু কিছু জিনিস খুব মজা পাই আর কি। ভাই এই স্টোরিটা আমি কন্টিনিউ করি একটু, স্টোরি ব্যাকগ্রাউন্ড আমি ছিলাম। না আপনি ছিলেন মনে, হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আমি আপনাকে যে 2 দিন যাবত এসে বসে, আপনারা ইন্টেরিয়র ফিনিশিং দিকে যাচ্ছিল, আমি ইংল্যান্ড থেকে যাওয়ার পর ডাইরেক্ট চলে গেলাম রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে থাকার পরে আমি প্রতিদিন সকালবেলা চলে যেতাম ঘুম থেকে, জাস্ট ফিনিশিং তখন যেতে আসতো, আমি থাকতাম। তো একটা ছেলে ব্যাগ নিয়ে লিফটের পাশে দাঁড়ায় আছে, তো ভিতরে ঢুকে না, ওই এখানে দাঁড়ায় আছে, 3-4 ঘন্টা হয়ে যায়। আমি তারা বলি যে তুমি কি এখানে কি চাচ্ছ, তোমাদের কাজ শেষ হয়নি, আমাদের ওপেনিং এখনো কনফার্ম হয়নি। সে বলে না আমি এখানে থাকবো যতদিন পর্যন্ত সাকিব ভাই না আসবে, আমি ওখানে পর্যন্ত দাঁড়ায় থাকবো। বললাম দাঁড়ায় থাকবো মানে আমাদের মনে আছে যে ওপেনিং এর দিন মানে লিটারালি বাচ্চাটা মানে কান্না করে দিছিল। হ্যাঁ, আমি তারপর ওকে নিয়ে আসলাম ভিতরে নিয়ে বসাইছি, বললাম যে দেখো ভাই 3 দিন লাগবে ওপেনিং করতে, তুমি যদি এখানে 3 দিন বসে থাকো কেমন হবে, আমি তো রাতে বেলা বন্ধ করে দিই। তারপরে খুব কষ্ট করে বাসা পাঠাইছিলাম ওরে, তারপর ওই দিন সকাল থেকে এসে বসেছিল।
আমাদের ইমরুল ভাই, আপনার কাছে আরেকটা কোশ্চেন। বিপিএল এ এবার মানে প্রথম ক্যাপ্টেন্সি শিরোপা অর্জন করে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। অনুভূতি তো আসলে দেখেন, চ্যাম্পিয়নশিপের অনুভূতি সবসময় একটু ডিফারেন্ট থাকে, কারণ আপনি বিপিএল এর মতো একটা মানে এরকম একটা ইভেন্টে চ্যাম্পিয়নশিপ হওয়া, একটা টিমের পার্ট হিসেবে থাকলেও খুব ভালো লাগে। আর সেখানে যেহেতু লাস্টে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, যে ওই দায়িত্বটা যেহেতু তামিম ছিল টিমে, আরো অনেকেই ছিল, তো দেখ আমরা আলহামদুলিল্লাহ যে ভালো মতো আমরা চ্যাম্পিয়ন হতে পারছিলাম আমাদের টার্গেট ওয়াইজ। খুব ভালো লাগছে আসলে। এইসব অনুভূতি আসলে মুখে প্রকাশ করে বলা মুশকিল। যারা খেলে বা মারে, যারা টিমের সাথে থাকে, তারা আসলে বুঝবে আসলে ওই জায়গাটা কেমন, কি একটা অনুভূতি হয়। ওকে, আচ্ছা আপনি এবার তাহলে চলে যাই মিরাজ ভাইয়ের কাছে। মিরাজ ভাই, আপনার ক্রিকেটের খেলা ছাড়া আর কোনো কি শখ আছে কিনা? ক্রিকেটের বাইরে তেমন কোনো শখ নেই, বাট খেলায় তো সবসময় ব্যস্ত থাকা হয়, সময় পাইনি। বাট এইরকম সময় মনে হয় না লাস্ট ন্যাশনাল টিমে ঢোকা থেকে শুরু করে লেভেল থেকে ক্রিকেট থেকে শুরু করে এরকম সময় পাইনি। এজন্য যতটুকু সময় পেয়েছি ফ্যামিলির সাথেই কাটিয়েছি। আর শখ বলবো যে এরকম মানে তেমন কোনো শখ নেই। আর আমি খাবার পছন্দ করি, আমার খুব ভালো লাগে খেতে। ওকে, ভাইয়া তো সাকিব 75 রেস্টুরেন্টে এসেছেন, আপনার ওখানকার মানে কোন খাবারটা খুব পছন্দ হয়েছে? না, আমি 2বার গিয়েছিলাম। ফার্স্ট একবার গিয়েছিলাম, তারপরে আমি আমার যখন ভালো লেগেছিল তখন আমার ফ্যামিলিকে নিয়ে গিয়েছিলাম, আমার বউকে নিয়ে গিয়েছিলাম। তখন তো আপনি ছিলেন, তারপরে আরো অনেকে ছিল, এবং আমার বোন ছিল, আমার বোন জামাই ছিল, আমি ছিলাম, 4 জন। এবং তাদের কমেন্টসটাও খুব ভালো লেগেছে। তারা বলছে যে যত জায়গায় খেয়েছি না বা অন্য যে কোনো জায়গায় খেয়েছি, খুব ভালো লেগেছে। এবং তারা বলছে আরো একদিন যাবে নাকি, ঢাকায় যখন যাবে তখন আরো একদিন আপনাদের রেস্টুরেন্টে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আমাদের ওখানে আপনি ক্রিকেট সিমুলেটর কি মানে ট্রাই করেছিলেন? ওইটা সম্পর্কে যদি একটু বলতেন, আপনার অনুভূতিটা কিরকম হয়েছিল? সরি, আমি বুঝলাম না আপু। ওই সাকিব ভাইয়ের যে ক্রিকেট সিমুলেটর, ওইটা কি আপনি ট্রাই করেছিলেন? না, আমি এটা দেখে আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে যে মেশিনটা সেট আপ করা হয়েছে এবং ব্যাটিংটা, প্রথমে তো আমি নিজেই অবাক হয়ে গেছি, এটা কেমনে পসিবল। এবং আমি নিজেও ব্যাটিং করেছি, ভিডিও করেছি, এবং আমার মানে ফ্যামিলির আমার ভাইও ব্যাটিং করেছে, ইভেন আমার ওয়াইফ বোন দুজনও ব্যাটিং করেছে। মানে এটা একটা অন্যরকম মানে ছিল, খুব ভালো লেগেছে ওই জিনিসটা। মানে একটা অন্যরকম এনভায়রনমেন্ট, এবং যে সেট আপটা আপনারা দিয়েছেন ইন্টারিয়াল, এটা আসলে মানে আমি দেখিনি অন্য কোনো জায়গায়। মানে একটা ক্রিকেট যে এনভায়রনমেন্ট, মানে বোঝা যায় যে আসলে একটা নতুন একটা এনভায়রনমেন্ট, এবং ক্রিকেটের যে এনভায়রনমেন্টটা এখানে ছিল, খুব ভালো আমরা লেগেছে চেষ্টা আমার কাছে। করেছি যেন ক্রিকেট থিমটা মানে যেহেতু একটা দুজন রেস্টুরেন্টের ওনার, আমাদের দুজনই মানে ক্রিকেটার, আর এটা ক্রিকেট বেস রিলেটেড রেস্টুরেন্ট, তো চেষ্টা করেছি যে যখনই একটা কাস্টমার আসুক যেন মনে হয় যে ক্রিকেটেরই আরেকটা পার্ট। না মানে বললাম না আপনাকে যে আমি যখন ফার্স্টে ঢুকেছি আমি তো মনে করেছি যে গ্রাউন্ডে এসেছি, আর যখন ওই বক্সের ভিতরে ঢুকেছি তখন তো মনে হচ্ছে যে আমি নেট প্র্যাকটিস করছি, সাকিব ভাই বল করছে, আমি ব্যাটিং করছি। মানে তো রিয়েলি অনেক অনেক ভালো লাগার বিষয়। মিরাজ, তুমি এই কথাটা বলাতে মন ভালো হয়ে গেছে। অনেক কষ্ট ছিল এটার ব্যাকগ্রাউন্ডে, বুঝছো, এই মেশিন এবং এটা সেট আপ এবং না ভাই, বিশেষ করে সত্যি কথা কি, মানে মানে আমি নিজে অবাক হয়ে গেছি এই জিনিসটা দেখে। মানে একদম হুবাহু মেশিনের মতন সাকিব ভাই বল করছে, বল চলে আসতেছে, মানে এটা অন্যরকম। সাব্বির ভাই তো খেলেছে মনে হয়, তাকিব ভাই তো খেলেছে, দেখছে তো। মানে আমার কাছে খুব ভালো লাগছে, মানে যারা না দেখছে তারা বুঝতে পারবে না আসলে এটা কত সুন্দর আমি হবে। আমি আমি সাব্বিরকে আমি প্রথমে ওপেনিং এর দিনই ছিল সাব্বির আমাদের সাথে, আমি ওকে ইনভাইট করা হয়েছে এবং রিকোয়েস্ট করেছিলাম। তো সাব্বির তো খুব পছন্দের ভাই আমার, তো আমার কোনো কথাই সাব্বির এখন পর্যন্ত ফেলে নাই, পর্যন্ত যা যা রিকোয়েস্ট করছি। তো সাব্বির প্রথম দিনই খেলছিল। তোমার এক্সপিরিয়েন্সটা বলো সাব্বির, আমি তোমার কাছে শুনতে যাচ্ছি, তুমি ছিল প্রথম দিকে। না, মিরাজ যেটা বললো আসলে এনভায়রনমেন্টটা দেখে বোঝা যাচ্ছে একটা প্লেয়ারদের হয় না যে প্লেয়ার একটা রেস্টুরেন্টের ওনার বা একটা প্লেয়ার ক্রিকেট ম্যাচ অনেক মানে হয় না, ক্রিকেট প্লেয়ারদের একটা বাসা একটা বলতে পারেন, যেটা দেখলে বোঝা যায়, বা রেস্টুরেন্ট দেখলে বোঝা যায় এটা আসলে একটা ক্রিকেট বেস রিলেটেড একটা রেস্টুরেন্ট। সো আমার কাছে আমার এনভায়রনমেন্টটা অনেক ইম্পর্টেন্ট, আর এনভায়রনমেন্টটা অনেক এনজয়েবল, এবং আমার মনে হয় যে যারা বাচ্চা যাবে, যারা বেবি যাবে, তারা আসলে এটা বোরিং ফিল করবে না, তারা অন্যদিকে খেলবে, হয়তো প্যারেন্টসরা ফুড নিবে আর কি। তো এটা অনেক ইম্পর্টেন্ট যে অনেক সময় বাচ্চা গেলে বা বেবি গেলে অথবা
ওদেরকে ফুড দিতে হয় বা অনেক সময় ডিস্টার্ব ফিল হয়, বাট বাচ্চারা যখন খেলবে ওদিকে এনজয় করে মজা করে, যখন প্যারেন্টস অনেক ফ্রি থাকে, তো আমার খুব ভালো এনভায়রনমেন্ট, আর খুব ভালো লাগছে আমার এনভায়রনমেন্টটা। ওকে, আমরা এবার তাসকিন ভাইয়ের কাছে চলে যাই। তাসকিন ভাইয়ের ফ্যানরা আমাদেরকে বারবার বলছে তাসকিন ভাইকে কিছু জিজ্ঞেস করছে। তাসকিন ভাই, আপনার ক্রিকেট খেলা ছাড়া আর শখ কি? আমার ট্রাভেলিং খুব ভালো লাগে, কিন্তু মানে উইথ ফ্রেন্ডস ট্রাভেলিং অনেক ভালো লাগে। এখন তো অনেকদিন যাবত সুযোগ হয় না আমার ঘোরাঘুরি, তারপরে মানে বাইরের দেশে বা পছন্দের কিছু জায়গাগুলো, ওইসব ট্রাভেলিং অনেক ভালো লাগে, বাট অনেকদিন সুযোগ হচ্ছে না আর কি। ওকে, নরমাল আপনি ট্রাভেলিং করলে আপনার পার্টনার কি, মানে ফ্রেন্ড হয় আর ফ্যামিলি, মানে কোনটা আপনি বেশি প্রেফার করেন? আগে তো ফ্রেন্ড হইতো বেশি, বাট লাস্ট দুইটা ট্যুরে ফ্যামিলি গেছে, বাবা মা। লাস্ট ফ্যামিলির ছিল, সবাই মিলে উমরাতে গেছিলাম। তার আগে ফ্যামিলির বাবা বাদে সবাই ইউকে আর তুর্কিতে গেছিলাম। বাট এখনো বছর খানিক হয়ে গেছে, অনেকদিন তো লকডাউনই তো প্রায় অনেকদিন, খেলাও বন্ধ। আল্লাহ যদি আবার সবকিছু নর্মাল করে, তো যেটাই হোক আগে খেলা শুরু হোক। খেলা হচ্ছে না দেখে আমাদের সবার, খেলোয়াড়দের অনেক, মানে এটা আসলে এই পেইনটা খেলোয়াড়দের জন্য একটু ডিফারেন্ট, যে খেলোয়াড় হয়ে খেলতে পারছে না। আমাদের ফ্যানদের কোশ্চেন যে আপনারা মানে এই করোনার সময় মানে আপনাদেরকে নিজেদেরকে কিভাবে প্রস্তুত করছেন? ফিটনেস রিলেটেড কাজ সবাই কম বেশি করতেছে। আমিও আমার যে সব জায়গাগুলো একটু ল্যাকিং আছে, স্কিল এবং ফিটনেস নিয়ে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি। এবং ফুডটার ক্ষেত্রে অনেক কসাস, মানে চেষ্টা করতেছি হেলদি ফুড এবং প্রোটিন ডায়েট করার, আর সেই সাথে ট্রেনিং করার। ওকে, আচ্ছা তাসকিন ভাই, আরেকটা কোশ্চেন আছে, আপনার ফেভারিট সং কোনটা? আসলে গান তো অনেকগুলাই ভালো লাগে, মানে আসলে এইটা না বলা কঠিন ফেভারিট সং কোনটা। মানে এমন হয় কিন্তু যে একটা গান আসলো 6 মাস 1 বছর ওই গানটাই খুব ভালো লাগে, তারপর আবার আরেক গান এসে পড়ে, এরকমই। মানে নির্দিষ্ট কোনো গান নাই। মানে তাসকিন তো ভালো গান বলতে পারে আপু। না ভাই, গানের কথায় যেটা আসলো, আমি দেখছি লাস্ট অনেকক্ষণ ধরে মিরাজ ভাইয়ের অনেক ফ্যান ফলোয়াররা বলছে যে মিরাজ ভাইয়ের গান চাই, গান চাই, মিরাজ গান তো চাই। অনেক ভালো গান। মিরাজ ভাইয়ের একটা গান শুনতে চাই। গান চাই, গান মিরাজ কেমন? মিরাজ চাই চাই। আমাকে ফাঁসাই দেওয়া হচ্ছে, ঠিক আছে? আমি এটা ভাষাই দাও না ভাই, আমরা সবাই মিলে আপনাকে ছোট্ট রিকোয়েস্ট করছি, এবং আমরা না আপনার ফ্যানরা সবাই রিকোয়েস্ট করছে। গান চাই, সত্যি কথা গান বলতে পারে প্লিজ। ইমরুল ভাই খুব ভালো গান করে, ঠিক আছে? ইমরুল ভাই খুব ভালো। ইমরুল ভাই মানুষ তাহলে লাইভ দেখবে না, বন্ধ করে রেখে দিবে। না মিরাজ ভাই, আপনার কথা কিন্তু আমরা আসলেই আমার কাছে গান, মিরাজ তুমি কিন্তু গান গাইতে পারো, গান গাইতে হবে কিন্তু। সিরিয়াসলি মিরাজ গান বলতে পারে আপু, গান বলে, এটা কিন্তু আপনাদের লাইভে বিগ অ্যাচিভমেন্ট থাকবে। না, আমি বলছি কি, আমি সত্যি কথা বলি, করোনার ভিতরে মনে করেন অত আমার লাইফে একটাই হয়েছে কি, একটা গান গিয়েছিলাম, তো ওই গানটা হয়েছে যে রাজশাহী কিংস সাব্বির ভাই এনরা মিলে আমাকে ফাঁসাই দিছিল, বুঝছেন? এই গানটা আসলে আমরা হয়তো মিস করেছি, কোন গানটা একটু যদি আপনি গিয়ে আবার শুনতেন তাহলে আমরা বুঝতে পারতাম। আপু সত্যি কথা কি বলতে, আমাকে না সবাই পিটাবে, একই গান যদি বারবার না কিছু হবে না। আপনার ওই গান শুনে কিন্তু মিরাজকে ওই যে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, এই গানটা গাইতে পারেন। রিয়াদ ভাই আমাকে ধরে পিটাবে এই গান করলে, রিয়াদ ভাই শুনলেই আমাকে পিটাবে এই গান করলে। সমস্যা নেই, আপনাকে যখন পিটাবে ভাইয়ার আপনাকে হেল্প করতে যাবে, সো আপনি মিরাজ গাও গাও, গ্রেট অ্যাচিভমেন্ট হবে, গ্রেট অ্যাচিভমেন্ট হবে যদি গান বলতে পারে। গাবে মানে আমরা শুধু এই কয়জনই না, আপনার ফুল ফ্যান ফলোয়াররা বলছে। আচ্ছা নসিবের গানটাই কি গাবো? না তুই যেটা পছন্দ কর, তোর কমফোর্টেবল যেটা ওটাই গা। দুই লাইন চলবে। নসিবে আপনা শিবে, জোর করে মন হরণ করো না, বলো চলো না, এই যে ভীষণ যন্ত্রণা। ঠিক আছে, রিয়াদ ভাই কনফার্ম, রিয়াদ ভাই আমার সাইজ করবে এই গান পরে।
না প্রোডাকশন পাঠাই দেবো আমরা, চিন্তা করো না। ভাইয়া মাশাআল্লাহ এই গানটা ভাইয়া যখন গানটা শুরু করছে আমাদের এখানে সব হার্ট চলে আসছে, বলছেন দুই আপু, লাইনে বললাম ফুল না হার্টের বন্যা। বললাম না আপু যে আপনার লাইফে একটা গ্রেট অ্যাচিভমেন্ট হলো এটা আপনার, ইনশাআল্লাহ দেখবেন এটা ফলোয়ার্স বেড়ে যাবে আরো গানের জন্য। মানে আমি দেখছিলাম যে সবাই মানে বলছিল যে মিরাজ ভাই গান গাতো, আমরা বললাম যে ওকে তাহলে কেন নাই, তো তাসকিন ভাইকে দিয়ে কি গাবো নাকি বলেন? আমি তো গান গাইতে পারি না, আমি যদি অপশন থাকতো আমি নাইটে দেখাই দিতাম, গান গাইতে পারি না। তাহলে ভাই ঢাকার না পোলা ভাই, ভাই, এটা চালাই একটা দেবো ভালো ঢাকার option। পোলা চালাই দেবো। স্টেজে দেখানো আমি কেমনে নাচবো কেমনে নাচবো আমার ওপর? আর দূরে ক্যামেরাটা রাইখে তারপর নাচো। তাসকিন ভাই আর তো ভালো। আমি সামনাসামনি নাচ দেখাবো আপনাদের সবাইকে ইনশাল্লাহ। আচ্ছা তাসকিন, এই তোমার হ্যাঁ কাছে ভাই। না আমার একটা কোশ্চেন আছে। জি ভাইয়া। কোশ্চেনটা খুবই কমন কোশ্চেন। সেটা হচ্ছে যে ন্যাশনাল টিমে সব থেকে তোমার কাছের বড় ভাইকে, মানে যার সাথে সব থেকে তুমি বেশি মজা পাও? মানে কি ক্ষেত্রে? এখন ধরেন যে ক্ষেত্রে বিশেষ না না, সব থেকে ক্লোজ বড় ভাই। সাব্বির ভাই বলে বড় দাও, দেন, তারপর আপনিও তো আমার অনেক ক্লোজ বড় ভাই। না না না, তুমি এটা মা বলতে গেছিলাম। হ্যাঁ এই যে আইসে বসে হ্যালো পাপা, হ্যালো ও একটু বাইরে গেছিল, আইসে বলছে, আইসেই আমার কোলের হ্যালো প্রেশার বাবা। যে বলো হ্যালো টাটা দাও, টাটা টাটা। দিদি, ঠিক আছে, যাও 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 ও যাও। কার ভক্ত ভাইয়া, আপনার না ভাবির বেশি? না, আমি বাসায় থাকলে আমার কাছেই বেশি থাকতে চাই, মানে বাসায় যখন থাকি, আর খালি বাইরে যেতে চাই। আমি যখন প্র্যাকটিসের জন্য বা কোনো কিছুর জন্য রেডি হই, আর আইসে যাইতে চায় না আমার কাছে। ইমরুল ভাই বেবি কই? ওই যে ওখানে এসে দরজার কাছে ভাঙতেছে, আমি শুধু গেটটা লাগাই রাখছি, যদি আসে আমার লাইভ করতে দিবে না। আগে হেডফোন খুলবে, তারপরে হচ্ছে ও তাসকিনের ছেলে মাশাআল্লাহ অনেক শান্ত, ও কোনো দেখছো চুপচাপ বসে আছে। আমার ছেলে হলে এইখানে নিয়ে আসেন না দেখি, এই হেডফোন ভাই, বাংলাভাঙ্গি দেখি, নিয়ে আসেন। ওই যে আচ্ছা। কি করে সারাদিন পাগল করে দেয়। সবাই কোয়েশ্চেন করলো, আমি সাব্বিরের কোয়েশ্চেন করি, আমাদের গুড নিউজ কবে পাবো আমরা? অপেক্ষায় আছি তো আমরা। কার ভাই? তোমার গুড নিউজ তুমি কবে শোনাবো? অনেকদিন তো হয়ে গেল, আমরা তো অপেক্ষায় আছি। আমার গুড নিউজ ভাই? এই যে ফ্যামিলিতে আমরা তো ভাই ক্রিকেট টিম তো তৈরি করতেছি, তুমি তো নিশ্চয়ই আসো, তুমি স্টার্ট করো এটলিস্ট। ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ যেদিন দিবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, প্রথম ট্রিট এখানেই হবে, ইংল্যান্ডই হবে। ঠিক আছে তাসকিন ভাই, সাব্বিরের কাছে আপনার কাছে আরেকটা কোশ্চেন আসছে, ইমরুল কায়েস ভাই আর সাব্বির ভাই কাকে আউট করাটা বেশি কঠিন? দুইজনই যখন সেট থাকে দুইজনকেই বোলিং করা ডিফিকাল্ট, কারণ দুইজনের হাতেই সব ধরনের শটস আছে। তো আমি এখন পর্যন্ত সাব্বির ভাই আর ইমরুল ভাই দুইজনের এগেনস্টে হয়তো খুব বেশি খেলা হয় নাই। তো মানে এমনি তো প্র্যাকটিস একসাথে করছে অনেক, কিন্তু ম্যাচে মনে হয় ইমরুল ভাইয়ের থেকে সাব্বির ভাইয়ের উইকেট মনে হয় কয়েকবার বেশি, মানে 2বার বা 3বার, ইমরুল ভাই হয়তো 1বার বা 2বার, এরকম। সেট থাকলে দুইজনকেই আউট করা ডিফিকাল্ট। সোহেল ভাই, ভাই আচ্ছা সোহেল ভাই ঠিক আছে, পানি না অন্য সাব্বির ভাই কিছু বলছে। ভাই প্রিয় ওঠা হ্যাঁ, সাব্বির, এই তাসকিন, তুমি কিন্তু আমাকে অ্যান্সারটা দিলে না। তুমি ঠিক আছে, তোমার বড় ভাই কে সবচেয়ে ক্লোজ? তুমি এত কাছের মানুষ, বিদেশে গেলে একসাথে থাকো সারাক্ষণ। ইমরুল ভাই ওই তো মা বলতে গেছিল, শেষ করো না, কথাটা শেষ করো না কেন? পরে শেষ করে তাসকিন কথা শেষ করে ফেলো, শেষ করে ফেলো। না, একসাথে তোমার বাইরে ঘুরতে যাও। মাস্টারি ভাই তো অনেক ঘনিষ্ঠই, মানে মাস্টারি ভাই মাস্টারি ভাই না, মাস্টারি ভাইয়ের সাথে তুমি সারাক্ষণ থাকো না। হ্যাঁ, মানে এমনি রুবেল ভাই, আমরা বাইরে গেলে রুবেল ভাই, তারপরে সাব্বির ভাই, এদের সাথে সৌম্য ভাই, বিজয় ভাই, আমরা একসাথে না, অনেক না। ঘুরছি। রুবেল ভাইয়ের সাথে তোমার যে খাতির আর কোনো ভাইয়ের সাথে নাই। রুবেল ভাইয়ের ভাই, সাথে তো অনেক ঘুরছি। রুবেলের সঙ্গে লাইভে আছেন, মজা হইতো অনেক। ঠিক আছে, হ্যাঁ রুবেলের আনা দরকার ছিল। পাপা, জি রুবেল ভাই থাকলে খুব ভালো হয়েছে। রুবেল ভাই
আজকে ভাই আপনার মানে আমরা ড্রেসিং রুমে জানি যে দুইটা নামে সবাই আপনাকে ডাকে, একটা হচ্ছে ভাইয়া, একটা হচ্ছে হিরো। আপনি কোন নামটা বেশি উপভোগ করেন? ভাইয়াই ভালো। না কিন্তু হিরো বললে কিন্তু একটা আলাদা একটা স্মাইল আসে, খেয়াল করে দেখো, তুমি হিরো বলো আলাদা একটা স্মাইল আসবে সাবস্ক্রিপশন। না না মানে আসলে এখন ধরেন মানে আমি যদি কোনো কিছুতে চেয়েছি ওই নামে আরো বেশি ডাকবে। তো ভাইয়ারা যেটা বলে খুশি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। বাট তাসকিনে একটা জিনিস খুব ভালো লাগতেছে, মাশাআল্লাহ তুমি যে ওয়ার্কআউট করতেছো আমি দেখি তো প্রত্যেকদিনই ফলো করতেছি, মানে ভাই খুবই চেষ্টা ভালো করছি। লাগতেছে। না না আমি তো দেখি দাদার কাছে জিম করতেছো, বালির ভিতর রানিং করতেছো, মানে এটার রিওয়ার্ড পাবা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ দোয়া করলেন। আসলে ভাই এটাতে তো ফিটনেস অনেক বড় ল্যাকিং ছিল, চেষ্টা করতেছি যাতে আপনাদের লেভেলে আসতে পারি ফিটনেস নিয়ে, কারণ আমি অনেক পিছাই ছিলাম ফিটনেস। আমার না সাব্বিরের লেভেলে। হ্যাঁ সাব্বির ভাই তো ব্লিপ টেস্টের টেপই শেষ হয়ে আছে। না মাশাল্লাহ, ইনশাল্লাহ আফটার লকডাউন আশা করি আমাদের ন্যাশনাল টিমের সবাই ইনশাল্লাহ আফটার লকডাউন শিওর থাকবেন বিপ টেস্টের ফিতা শেষ হয়ে যাবে সবার। আচ্ছা আল্লাহ ভরসা। আবির ভাই আপনার কাছে একটা কোশ্চেন, মানে আমরা সবাই জানি আপনি বাইক অনেক পছন্দ করেন, মানে কম বেশি আমরা অনেকে আপনার ফেসবুক পোস্টে দেখি বা অনেক জায়গায় দেখি যে বাইক নিয়ে অনেক পোস্ট, মানে বাইকে, বাট নর্মালি আপনি মানে বাইক অর কার কোনটাতে করে ভাবির সাথে লং ড্রাইভে প্রেফার করেন? আমাকে বলছেন? কি সাবির ভাইকে বলছি। বাইক নিয়ে আপু বেসিক্যালি আমি শহরের মধ্যে থাকি, ঘোরাফেরা করি, শহর থেকে কখনো বাইরে যাই না আমি, যেহেতু আমি ওরকম প্রফেশনাল বাইকার না। আমার হেলমেটটা থাকে শুধু, আর কোনো আদার্স প্রোটেকশন থাকে না। বাট আমার কাছে মনে হয় যে বাইক নিয়ে লং ড্রাইভে যাওয়া খুবই টাফ, কারণ ট্রাক থাকে, বাস থাকে, অটো থাকে, সব থাকে। সো একবার পড়লে আমি শেষ। তো আমার কাছে মনে হয় কারটা অনেক ইম্পর্টেন্ট লং ড্রাইভের জন্য। বৃষ্টি হলো সমস্যা নেই, রোদ হলো সমস্যা নেই, রাত হলো সমস্যা নেই। সো এভরি টাইম আমার কাছে মনে হয় কার হচ্ছে বেস্ট ফর মি লং ড্রাইভের জন্য। আর বাইক হচ্ছে শহরের মধ্যে চালাই। তো আলহামদুলিল্লাহ দুই রকম ফিলিংস আর কি। ওকে ভাইয়া আরেকটা কোশ্চেন, ড্রেসিং রুমে সব থেকে বেশি দুষ্টামি আপনি কার সাথে করেন? বেশি দুষ্টমি আমাদের স্যার তাইজুল ইসলামের সাথে করা হয়। তো তাইজুল ভাইয়ের নামার আগে স্যার বলি আমি, কারণ আসলে স্যার মানুষ। তো আমার সাথে সবচেয়ে বেশি ফান হয় তাইজুলের সাথে, কারণ বেসিক্যালি আমার পাশের সিটে তাইজুল থাকে, আর তার পাশে তামিম ইকবাল ভাই থাকে। তো তামিম ভাইয়ের যদি চেয়ারের পাশে যদি তাইজুলের ব্যাগ থাকে, তাহলে ব্যাগটা আমি সরাইছি। আর আমার ব্যাগে যদি আমার দিকে চলে আসে, তাহলে বেসিক্যালি তাইজুল সরাইছে। তো আমার সাথে এরকমই হয় যে আমার হচ্ছে ডিসেম্বরে 1 কাঠা জমি, তাইজুলের হাফ কাঠা জমি, কেন ওর হাফ কাঠাতে 1 কাঠা হচ্ছে না। তো বেসিক্যালি ওর সাথেই বেশি ফান করা হয়, মজা করা হয়। তো ওই স্যার তাইজুলই বলা হয় আমি আর কি। তাইজুল ভাই তো বলতে পারি না, স্যার ড্রেসিং রুমে কোনো একটা মজার ঘটনা যদি থাকে, লাইক ইমরুল ভাই বা তাসকিন ভাইয়ের সাথে বা মিরাজ ভাইয়ের সাথে বা সাকিব ভাইয়ের সাথে, মিরাজ বলতে হবে। আমি একটা বলতে পারি যেটা হয় যে আইস বাতের সময় সবাই অনেক টেন্স থাকি, যে আইস বাত করার সময় সব পালাই যায়। সো বেসিক্যালি ইমরুল ভাই ফার্স্ট আইস বাতে উনি সবচেয়ে বেস্ট। সো আমরা তাকে ফলো করি। আইস বাত হচ্ছে এমন জিনিস কোয়েল ভাই জানে। তো আইস বাত হচ্ছে 5-7 মিনিট করতে হয়। তো সবাই যখন আমরা একসাথে করি তখন খুব মজা করি, ফান করি। অনেক সময় অনেক গল্প হয়, অনেক সময় অনেক গান বের হয়ে যায়, অনেক সময় টাইম শেষ হয় না, অনেক সময় মজা গল্প করি। তো আমরা তো ওই টাইমটা সবচেয়ে বেশি এনজয় করি যে আইস বারের সময়, কারণ সবাই যখন ড্রেসিংরুমে থাকি, ম্যাচ খেলি, ম্যাচে টেনশন থাকে, প্রেশার থাকে। তো সবাই যখন আইস বাত করি তখন ওই সময়টা সবচেয়ে বেশি ফান হয়, মজা হয়। সবার মতো কথা হয়, রুবেল ভাই থাকে, রুবেল ভাই এখানে কথা হয়, মিরাজ থাকলে মিরাজের সাথে কথা হয়, ইমরুল ভাই ইমরুল ভাইয়ের সাথে থাকা হয়, সবার সাথে মাস্টার ভাই থাকলে মাস্টার ভাইয়ের সাথে, সাকিব ভাই, সবাই মিলে একসাথে এনজয় করি আর কি। এটা আর কি একটা ফান আমাদের। আচ্ছা আরেকটা কোশ্চেন, ন্যাশনাল টিমে সবচেয়ে বেশি ফ্যাশন সচেতন কে, মানে আপনার মতে? রুবেল হোসেন। ওকে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কিছু ফ্যানদের কোশ্চেন নিই। বাট আমি একটা কথা মিস করে গেছি আপু, সরি। আমার কাছে মনে হয় যে আপনি যখন দেখবেন তাসকিন যখন বোলিং করে, তখন ওর রান আপে প্রথমে একটা জিনিস দেখবেন, চুল যেটা হয়
যে সবসময় চুল ঠিক লাইক করে চুল ঠিক করে চুল ঠিক তো করে অনেক সব টেন্স সময় থাকে, চুলটা যদি এলোমেলো না হয় বা ক্যামেরা যদি সব ঠিকঠাক থাকে, আমার মনে হয় কাজ কোনো পিছিয়ে নাই আর কি। না ভাই, হিরো এখন এই হিরো হিরো হ্যাবিটটা তো ওই অনেক জন্য দেওয়া কমে হয়েছে, গেছে। হিরো ওই জন্য দেওয়া হয়েছে। আগে হিরো মানে সবসময় এটা না আসলে সত্যি কথা বলতে, এই জিনিসটা তো অনেকেই বলছে, আমারে কোশ্চেনও করছে। অনেস্টলি স্পিকিং, এটা চুল ঠিক আছে কিনা এটার জন্য না হইতো না, এটা না প্রেসারে এমন হয়ে যেত, মানে এরকম হয়ে যেত প্রেসারে, ঠিক আছে। তো এখন অনেকটা কমছে, কারণ আগে দৌড়াইতাম একটু বেশি স্টিফ থাকতো হাতটা, তখন তো It's এটা okay. মানে রুটিন হয়ে গেছে। মানুষের ন্যাচারাল ভিউ থাকতে পারে, সমস্যা নেই, it's okay. জি জি। এটা পরবর্তী জেনারেশন যারা আসবে না, তাসকিনকে ফলো করবে, তখন ওরাও এরকম করে তারপরে ওরা চুল বড় করে না ভাই, ওরা বেনি জানানো করবে, দেবে। বেনি করবে, ঠিক আছে। সাব্বির ভাইকে মিরাজের মানে আমরা কাছে দেখছি আমার ফিটনেস কিং উপাধি দিয়েছে। কি দিছেন? ফিটনেস কিং সাব্বির ভাইকে আমাদের ফ্যানরা বলছে যে ফিটনেস কিং। ফিটনেস এটা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা রহস্য কি? হ্যাঁ, এটা রহস্যটা জানতে চাচ্ছেন কি, মানে আপনি এখন কি করছেন? বেসিক্যালি আমি আপু সবসময় আমি রানিং খুব এনজয় করি, ফিটনেস খুব এনজয় করি, দ্যাটস ওয়াই মনে হয় আমার কাছে নিজের থেকে ইন্সপিরেশনটা বেশি আসে এবং জেদটাও বাড়ে আমার কাছে। যখন কোনো সময় রান করি না বা কোনো খারাপ সময় যাচ্ছে, ওই সময়টা যদি আমি একটু ফিল রানিং করি বা একটু হার্ডওয়ার্ক করি, আমার কাছে মনে হয় যে আমি একটা দিনে একটা কাজ শেষ করলাম। তো 4 মাস হলো মানে লকডাউনে, যখন আমি 25শে মার্চ শুনলাম যে আমাদের খেলা প্রিমিয়ার লিগ হবে না বা খেলা হইতে দেরি হবে, তখন আমি একটা নিজের প্ল্যান করে আসছি যে তাসকিন যেটা বললো যে একটু ফিটনেস থেকে একটু ফিটনেসে কাজ করা খুব ইম্পর্টেন্ট আমাদের প্লেয়ারদের জন্য, কারণ বাইরে বেরোতে পারা খুব সম্ভব না, কোথাও ব্যাটিং করা সম্ভব না। তো বেসিক্যালি একটা বেস্ট টাইম অফ সিজন ধরে রানিং করাটা, জিম করাটা, বেসিক্যালি ফ্রি হ্যান্ড কাজ করাটা অনেক ইম্পর্টেন্ট। সো আমি এটাই কাজ করেছি এবং একটা মাইন্ড সেট আপ করে নিয়ে এসেছি যে আমি যদি বিগ টেস্টে 12-6 দিতে পারি বা 12-6 যদি আমার লেভেল হয়, তাহলে আমি 13-তে কিভাবে পৌঁছাবো বা 13-2 কিভাবে পৌঁছাবো, তো সেই লেভেলটা কিভাবে পার করবো আমি, সেই চিন্তা ভাবনা নিয়ে আমি এই রাজশাহীতে আসা। আর আমার কাছে রাজশাহীতে বেস্ট জায়গা লাগে, মনে হয় যে রানিং করার জন্য, জিম করার জন্য সব ফ্যাসিলিটি অবশ্যই আছে। এখানে চর আছে, বালু আছে। তাসকিন যেমন অনেক দূর যেতে হচ্ছে পুরান ঢাকার দিকে, তো আমার কাছে মনে হয় যে আমার বাড়ির কাছে চর আছে, তো খুব ইজিলি যাওয়া হচ্ছে। একটা মাঠও আছে আমার, সেরিকালচার মাঠ, যেখানে ইজিলি আমি একটা রান করতে পারছি, বাইরের ইনভারনমেন্টটা, আউটসাইড ইনভারনমেন্টটা পাচ্ছি, একটা জিম আছে, প্লে মোডে ইউজ করতে পারছি একা একা। তো আমার কাছে মনে হয় ইনভারনমেন্টটা রাজশাহীর জন্য বেস্ট, আমার ফিটনেসের জন্য কাজে দিবে। তো দ্যাটস আমি রাজশাহী আসছি এবং একটা ডিটারমেন্ট নিয়ে আসছি যে আমি কিভাবে ফিটনেসটা আমার, কিভাবে লোয়ার পার্ট, কিভাবে আপার পার্ট স্ট্রং বা কিভাবে কোর স্ট্রং করা যায়। তো ওইটাই আর কি কাজে আঁকাচ্ছি এবং আমি যে আমাদের ট্রেনার আছে ওর সাথে কথা বলছি কিভাবে কি করা যায়। তো বেসিক্যালি এটাই আমার প্ল্যান ছিল যে রাজশাহী এসে আমার নিজের ফিটনেসটা বাড়ানোর জন্য। আমাদের মানে কারো একজনের যদি কোনো একটা ডিভাইস থেকে ইকো হচ্ছে, সো অন্য কোনো ডিভাইসটাকে একটু মিউট করে দিলে ভালো হয়, বিকজ সাউন্ড ইকো হচ্ছে আর কি। আচ্ছা, আমরা এখন তাহলে মিরাজ ভাইয়ের কাছে চলে যাই। মিরাজ ভাই, কোন ব্যাটসম্যানকে আউট করতে আপনার বেশি ভালো লাগে? আমার সবচেয়ে মজা লাগে লেফটি ব্যাটসম্যান আউট করতে। ওকে, আর মানে কোন বলারের বল ক্ষেত্রে আপনার বেশি ভালো লাগে? কোন বোলারের বল খেলতে ভালো লাগে? আসলে ইন্টারন্যাশনাল বলার সব বোলারই অনেক টাফ এবং সব বোলারই অনেক ভালো বোলার, বিশেষ করে অনেক কষ্ট করে ব্যাটিং করতে হয়। আর আমার কাছে সব বোলারদেরই মনে হয় যে অত ইজি না খেলাটা। ওকে, আচ্ছা, সেঞ্চুরি না 5 উইকেট, কোনটা বেশি আনন্দের? সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যদি আমি দেখা যাক ব্যাটিং করে ম্যাচ জিতে দিয়ে 100 করে, ওটাও অনেক আনন্দের। এবং দেখা যাক বোলিং এর ক্ষেত্রে যেটা আপনার উইকেট পড়ছে না, যদি 5 উইকেট পেয়ে যায়, তাহলে টিম জিতানোর উদ্দেশ্যে যদি মনে করেন 5 উইকেট পেয়ে যায়, সেটাও অনেক আনন্দের। বাট আমার কাছে মনে হয় দুটোই খুব আনন্দের, সিচুয়েশন অনুযায়ী যদি আমরা ম্যাচ জিততে পারি। আচ্ছা, মানে সবাই আপনাকে বলে যে ভবিষ্যতে সাকিব, তো এইটা আপনি আসলে কতটা উপভোগ করেন?
আহ, আসলে অনেকে তুলনা করে সাকিব ভাইয়ের সাথে, বাট এটা আমি একমত না। কারণ সাকিব ভাই আমরা তো জানি সে লিজেন্ড, এবং আসলে সাকিব ভাইকে দেখেই আমরা অনুপ্রাণিত হই এবং আমরা স্বপ্ন দেখি। বিশেষ করে আমরা যারা অলরাউন্ডার আছে, সাকিব ভাইকে দেখেই আমরা মনে করেন যে মানে চিন্তা করি যে না আমরাও পারবো বাংলাদেশ থেকে অলরাউন্ডার হতে, বা আমিও পারবো। কারণ সাকিব ভাইরা কিন্তু যখন খেলেছে তখন কিন্তু আমাদের বাংলাদেশ টিমে বা ওই রকম ওয়ার্ল্ড ক্লাস ফেমাস প্লেয়ার ওইরকম ছিল না, ডমিনেট করা ওইরকম ছিল না, হয়তো হাতে গোনা কয়েকটা প্লেয়ার ছিল। বাট আমরা কিন্তু এখন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আমাদের নিজের চোখের সামনে দেখি। এজন্য তাদেরকে দেখে আমি অনেক অনুপ্রাণিত হই, এবং যখন ড্রেসিং রুম শেয়ার করি, মাঠে খেলি, তখন মানে নিজের কাছে অনেক ভালো লাগে। এবং আমাকে যখন তারা অনেক হেল্প করে, বিশেষ করে যখন আমি বোলিং করি ব্যাটিং করি, যখন হেল্প করে, নিজের কাছে অনেক অনেক ভালো লাগে। কারণ একটা সিনিয়র প্লেয়ার যখন আমার মতন জুনিয়র প্লেয়ারকে হেল্প করবে, তখন আমার জন্য অনেক কনফিডেন্ট বেড়ে যায় এবং আত্মবিশ্বাস বেড়ে যায়। আবার যখন বলে যে না অলরাউন্ডার হওয়ার অনেক অপরচুনিটি আছে আমার ভিতরে, তখন চেষ্টা করি যে না আমি পারবো ইনশাল্লাহ, বা আমার ভিতরে যেহেতু অ্যাবিলিটি আছে আমি কেন অপরচুনিটিটা নিব না। বাট চেষ্টা করছি, আর একবারে তো সম্ভব না। সাকিব ভাই তো একবারে অলরাউন্ডার হয়নি, বাংলাদেশ টিম অনেকদিন খেলেছে, তারপর আস্তে 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 অলরাউন্ডার হয়েছে। বাট আমার জন্য সুযোগ আছে, বাট আমি যদি লং টাইম খেলতে পারি বাংলাদেশ টিমে 10 থেকে 15 বছর, হয়তো ইনশাল্লাহ আল্লাহ যদি গ্রহণ করে, ইনশাল্লাহ চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ। সাকিব ভাইয়ের সাথে বা ইমরুল ভাইয়ের সাথে আপনি কোনো মজার কোনো অভিজ্ঞতা থাকলে শেয়ার করুন। মজার অভিজ্ঞতা বলতে কি, আমরা এই তো যে দেখো, যখন খেলায় থাকি, আর আমার কাছে একটাই মজার অভিজ্ঞতা ছিল, খুব ভালো লেগেছিল। আমরা যখন, যেটা আপনাকে প্রথমেই বলেছিলাম যে রান্নার বিষয়টা, যে শ্রীলঙ্কাতে আমরা একটা আমরা মনে হয় ডাম্বুলাতে ছিলাম, ইমরুল ভাই হ্যাঁ হ্যাঁ আমরা মনে হয় ডাম্বুলাই ছিলাম, ঠিক না? ডাম্বুলাতে হ্যাঁ আমরা নাম্বার যখন যে পিকনিকটা করেছিলাম, তখন সবাই ইনভলভ ছিল এখানে, বিশেষ করে রান্না বান্নার ক্ষেত্রে। সাকিব ভাইয়ের আমার এখনো ছবি আছে, সে সাকিব ভাই ডিম ভাজতেছিলেন, তারপরে ইমরুল ভাই রান্না করছিলেন, তারপরে মুশফিক ভাই খিচুড়ি রান্না করছিলেন, মাসাই ভাই তারপরে পেঁয়াজ কাটতেছিলেন। মানে সবাই, মানে তাসকিন ভাই ছিল, সাব্বির ভাই ছিল, আমি ছিলাম, আমরা জুনিয়ররা হেল্প করতেছিলাম পাশ থেকে। মানে ওইটা আমার কাছে খুব ভালো লেগেছিল, মানে এত ভালো লেগেছিল। তখন তো আমি অনেক জুনিয়র, মোস্ট জুনিয়র, এবং তখন তো আমি মাত্র ন্যাশনাল টিমে ঢুকেছি, তারা মোস্ট সিনিয়র প্লেয়ার, অলমোস্ট সাকিব ভাই তো অনেক বছর খেলে ফেলেছে, এবং রুমান ভাই, তাসকিন ভাই, তারাও অলমোস্ট 4-5 বছর ন্যাশনাল টিমে খেলে ফেলেছে। তখন আমি মাত্র 1 বছর 1.5 বছর ন্যাশনাল টিমে খেলেছি। বাট তখন আমার নিজের ভিতর থেকে ফিল আসতেছিল যে আসলে এই যে মোমেন্টটা, এটা আসলে মনে হয় কখনো ভুলতে পারবো না, জিনিসগুলো। ওইটা আমার কাছে সবচেয়ে আনন্দ মোমেন্ট ছিল। আচ্ছা, আমরা এবার একটু ক্রিকেটের বাইরে তোহেল ভাইয়ের কাছে একটু যেতে চাই। তোহেল ভাই, আপনি মানে এই সাকিব ভাই আর ইমরুল ভাইয়ের সাথে জয়েন্ট এই রেস্টুরেন্টটা করলেন, মানে এটা কিভাবে, মানে ভাইয়াদের সাথে আপনার যোগাযোগটা হলো কিভাবে? বা এটা আসলে এটা একটা লাক ছিল, এটা হওয়ার মানে বেসিক্যালি আমি ইংল্যান্ডে থেকে অনেক বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে ইংল্যান্ডে। তো বাংলাদেশে তখন তো যাওয়া হতো না। তো 2017-এ ভাইয়েরা আসছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য। ইমরুল ভাইয়ের সাথে আমাদেরই পরিচিত, ওনার এক আত্মীয় আছে এখানে ইংল্যান্ডে, ওনার মাধ্যমে পরিচয়। তো ঘোরাঘুরি একসাথে করতাম আমরা। তো ঘোরাঘুরি এক পর্যায়ে ইমরুল ভাই আমার সাথে অনেক খুব ক্লোজ হয়ে গেল। আমরা একসাথে অনেক সময় দিচ্ছি মোবাইলকে, আমি এবং ফ্যামিলিকে নিয়ে আমরা অনেক, আমার ফ্যামিলির সাথে ওরা অনেক ক্লোজ। আমার বাসা আসলো, ভাবি আসলো, সবাই আমরা একসাথে ঘোরাঘুরি করতাম। আমার রেস্টুরেন্টে নিয়ে গেলাম, ভাইকে বললাম সবাইকে নিয়ে আসেন আমরা খাই, একদিন আড্ডা দিই। তখন ভাই আবার সবাইকে নিয়ে, মিরাজ ছিল, সবাই ছিল, সাব্বির ছিল, সবাই ছিল মোটামুটি আমাদের রেস্টুরেন্টে। ইমরুল ভাই একটা আমরা পার্টি অ্যারেঞ্জ করি এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তখন থেকে আসার পর উনি ভালো লাগছে দেখছে আমি অনেক ভালো করতেছি এবং রেস্টুরেন্ট সম্বন্ধে অনেক ভালো নলেজ আছে, এবং 10 বছর 11 বছর হয়ে গেছে বিজনেস করতেছি ইউকেতে, রেস্টুরেন্ট বিজনেসই। তখন এক পর্যায়ে আমরা আড্ডা মারতেছিলাম বাসায় বসে, বললাম, তখন ইমরুল ভাই বললো যে কি ভাই বাংলাদেশি ব্যবসা কিছু করবেন না, শুধু ইউকেতেই করবেন? আমি বললাম ভাই বাংলাদেশে তো ধানমন্ডিতে বড় হয়েছি, ধানমন্ডিতে যদি কিছু একটা করবো না একসাথে। তখন উনি বললো না, রেস্টুরেন্টটা আছে এরকম আমরা করতেছি, তুমি কি ইনভলভ হইতে চাও নাকি? তুই মানে কথা, আমি তো বললাম যে এত মানুষ থেকে ভাই আমাকে পছন্দ করলো, বুঝলাম না। ইমরুল ভাই আমাকে ডাইরেক্ট অফার দিয়ে দিল যে কিভাবে করবেন নাকি, চলেন করি একসাথে।
আমি বললাম ভাই চলেন করবো, কোনো সমস্যা নেই, করবো, কবে কবে করবো বলেন। আমি তো বুঝি না যে ভাই এতটুকু সিরিয়াস হয়ে গেছে যে করবেই। তো তখন ভাইয়া বললো ইমরুল ভাই মনে হয় সাকিব ভাইয়ের সাথে কথা বলতে পরে গিয়ে যে এরকম একজন আছে। তো দেশের বাইরে অনেকটা বছর আছেন, হ্যাঁ দেশের হ্যাঁ কোন জিনিসটা আপনি মিস করেন অনেক বেশি? দেশের খাওয়াটা মিস করি অনেক, সত্যি কথা। আমাদের এখানে খাওয়া অনেক ভালো বা অথেন্টিক খাওয়া, কিন্তু তারপর ওই যে বাঙালি কথা আছে না যে দেশের একটা অথেন্টিসিটি যে জিনিসটা, এটা আমি অনেক মিস করি। কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমার বউ অনেক ভালো রান্না করতে পারে। তো সাকিব কি ইমরুল ভাই বলতে পারবে, মিরাজ বলতে পারবে, সাব্বিরও খাওয়া খাইছে, ওরাও এটা ভাউচ করবে যে ভালো কিনা। কিন্তু অনেক তো ওইটা ফিল করি না, তারপরও কিছু কিছু জিনিস আমি দেশে খুব খুব বেশি মিস করি। এর মধ্যে একটা হলো জাম আর একটা হলো বড়ই, এই দুটা জিনিস ইউকেতে পাওয়া যায় না, আর বাকি সবই পাওয়া যায়। ওকে, সাব্বির ভাই আর মিরাজ ভাইয়ের কাছে একটা কোশ্চেন আছে, মানে দুজনকে এই কোশ্চেনটা করছে। 2019-এ ওয়ার্ল্ড কাপে সাকিব ভাই আপনাদের কিভাবে মানে মাসল মানে লাইক কিভাবে ইন্সপায়ার করেছে, আর কোনো মেসেজ দিয়েছিল কিনা 2019-এ ওয়ার্ল্ড কাপে? এটা আপনার সাব্বির ভাই আর মিরাজ ভাই দুজনকে কোশ্চেনটা আসছে। আমি বলি, আমার কাছে তো আমি তো তেমন ম্যাচ খেলতে পারি না, ওয়ার্ল্ড কাপে 2টো ম্যাচ খেলেছি। তবে আমি যা বাইরে থেকে যা শিখেছি সাকিব আল হাসানের কাছ থেকে, আমার কাছে মনে হয় যে উনি এনভায়রনমেন্টটা খুব ভালোভাবে অ্যাচিভ করতে পেরেছে, এবং কিভাবে উইকেটে স্টে করে কিভাবে হয় না যে ভালো কিছু করতেছে, উনি অ্যাচিভ করতেছে, ভালো খেলতে, রেগুলার ভালো খেলা একটা প্লেয়ার সম্ভব না। সো উনি যেটা ভালো রেগুলারই ভালো খেলছে, রেগুলারই কোনো ভালো খুব ভালো খেলছে আলহামদুলিল্লাহ। সো ওটা আমি ওনাকে ফলো করছি যে ওনার প্রিপারেশনটা কেমন ছিল, উনি কিভাবে অ্যাচেস করতো উইকেটটাকে, কিভাবে অপোনেন্টকে অ্যাচেস করতো, কিভাবে গেম প্ল্যান করতো, কিভাবে মাইন্ড সেট আপ করতো, সেটা জানার চেষ্টা করছি এবং ওনার সাথে কথা বলেছি। এবং উনি যা যা বলেছে হয়তোবা মিলাইছি। উনি হয়তোবা অনেক সময় পজিটিভ থাকে, অনেক সময় নেগেটিভ থাকে। তো আমার কাছে মনে হয় যে উনি যেভাবে অ্যাচিভ করেছে আলহামদুলিল্লাহ, তো এটা গ্রেট অ্যাচিভমেন্ট আমাদের সবার জন্য। এবং অনেক কিছু শিখেছি আমি, যে কিভাবে অ্যাসেস করতে উইকেটটা, কিভাবে লং টাইম খেলতে হয়, কিভাবে সবকিছু ঠিকঠাক করে সবকিছু প্রিপারেশন কিভাবে নিতে হয়, তো এগুলো শিখেছি আর কি। এগুলা মেসেজ ছিল আমার কাছে আর কি। মিরাজ ভাই, আমি যেটা বলতে চাই, ওয়ার্ল্ড কাপ শুরুর আগে সাকিব ভাই আইপিএল এ ছিলেন, এবং আইপিএল ওখানে অনেক ভালো প্র্যাকটিস করেছেন। এবং ওখান থেকে এসে আমাদের ট্রাই নেশন সিরিজ ছিল আয়ারল্যান্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজ, এবং আমরা এরকম ট্রাই নেশন সিরিজ ছিল ওখানে। বাট সাকিব ভাইকে দেখেছি কি, যে যখন ওয়ার্ল্ড কাপের ট্রাই নেশন শেষ হয়ে গেল, তখন আমরা ইংল্যান্ডে যখন গিয়েছি, বাট তখন দেখেছি অনেক হার্ডওয়ার্ক করতে। এবং সে নাকি হার্ডওয়ার্কটা স্টার্ট করেছে আইপিএল থেকেই, যে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নিয়ে। কারণ আমরা কথা বলেছিলাম সাকিব ভাইয়ের সাথে, ভাই আপনি কষ্ট করতেছেন, মানে এরকম সে এক্সট্রা ভাবে যে মানে একটা প্র্যাকটিস, সেটা কিন্তু সে আগে থেকে প্রিপারেশন নিয়ে করতেছিলেন, এবং তার ফল কিন্তু সে নিজেও পেয়েছেন ওয়ার্ল্ড কাপে। এবং আরেকটা জিনিস যেটা বলতে চাই, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে সাকিব ভাই, এবং সাকিব ভাইয়ের সাথে কথা না বললে আমি হয়তো এই জিনিসটা জানতে পারতাম না। তিনি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন আইপিএল থেকেই নিয়েছেন, এবং 3 থেকে 4 মাস আগে থেকে সে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন, এবং সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপে এসে এক্সিকিউশন করেছেন। আর এটা খুব ভালো লেগেছে। সাকিব ভাইয়ের কথা না বলে এটা জানতে পারতাম না। আর একটা জিনিস যেটা, যে ওয়ার্ল্ড কাপে যখন সাকিব ভাই বল করতো, বিশেষ করে ইংল্যান্ডের মাটিতে, ওখানে তো কন্ডিশনটা খুবই টাফ। আল্লাহর অশেষ অনুগ্রহে আমি 7টা ম্যাচ খেলেছিলাম ওয়ার্ল্ড কাপে, এবং আমি দেখেছিলাম কাছ থেকে সাকিব ভাই কিভাবে বল করে। বাট সে তো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, তার এর আগে 3টা ওয়ার্ল্ড কাপ খেলা এক্সপিরিয়েন্স আছে। আমি ফলো করতাম যে সে কিভাবে কি করে। বাট আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, যে উইকেট অনেক ভালো থাকে ওইখানে, যদি ব্যাটসম্যানকে ডট করানো যায় তাহলে ব্যাটসম্যান ভুল করার চান্সটা বেশি থাকে। এইটাই আমি মাথায় নিয়ে নিয়েছি, যে যেহেতু ওখানে যদি আমি ডট বল করতে পারি, তাহলে হয়তো আমার ম্যাচ খেলার সুযোগটা বেশি থাকবে। আর এই তো এরকম একটা শিখেছি আরো কাছ থেকে, আরো অনেক কিছু টেকনিক, বোলিং এর, এগুলো তো সবসময় কথা বলি সাকিব ভাইয়ের সাথে, যে কিভাবে কি করলে ভালো হয়, ইমপ্রুভ হবে। থ্যাংক ইউ। আচ্ছা, তাসকিন ভাই, সাকিব ভাইয়ের সাথে আপনার কোনো মেমরি থাকলে শেয়ার করুন। না আসলে আমি জয়েন হচ্ছি একটু করে। যে কয়বারই ট্যুর করার সুযোগ হয়েছে সাকিব ভাইয়ের সাথে, বেশিরভাগ ট্যুরে আমি এবং বেশিরভাগ সিরিজে যতগুলো আমি ইন্টারন্যাশনাল খেলেছি, মোস্ট অফ দ্য টাইমই সাকিব ভাইকে পাইছি। তো আসলে
মানে নর্মালি ধরেন মানে তিনি এক পার্সন যে সিচুয়েশন প্রেসার থাক আর যাই থাক সবসময় খুব কুল এন্ড কাম থাকে এবং সিচুয়েশন হ্যান্ডেল খুব ভালো করতে পারে। মানে মানে কিছু কিছু খেলা ছিল যে অনেক টাইট সিচুয়েশন বা টাফ যাচ্ছে, ওই সময় মানে তার চোখে মুখে কখনো আমি নার্ভাস হওয়ার ছাপ দেখিনি এখন পর্যন্ত না। তো এই একটা মানে বলারদের কিন্তু বেশ চাপ থাকে যে যখন মানে ক্রাউড প্রেসার, টিমের প্রেসার, আস্কিং রান রেট, বোলারদেরও মানে ওই 6-7 করে রান লাগলে মিনিমাইজ করতে হয়। মোস্ট অফ দ্য টাইম এখন ব্যাটিং ফেভার উইকেটে খেলা হয়, তো সবসময় দেখতাম যে কুল এন্ড কাম থাকতো এবং সিচুয়েশন খুব ভালো রিড করতো। এবং ওয়ার্ল্ড কাপ, আমি ওয়ার্ল্ড কাপ এবার খেলা হয়নি কিন্তু তার আগের 2টা সিরিজে টিমের সাথে যখন গিয়েছি তো দেখতাম যে সাকিব ভাই একটু ডিফারেন্ট ভাবে ট্রেনিং করতেছিল, প্লাস ফুড থেকে শুরু করে সবকিছু। মানে আসলে মানুষ তো শুধু বাইরের পারফরমেন্সটাই দেখে, যখন একটা প্লেয়ার ভালো খেলে বা খারাপ খেলে, ভালো খেললে খুব বাহাবা দেয় বা খারাপ খেললে বাজে মন্তব্য করে, কিন্তু অফ দ্য ফিল্ড যে মানে ফুড থেকে শুরু করে লাইফস্টাইল এবং প্রত্যেকটা মুহূর্ত এক একটা প্লেয়ারের যে কত ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে করতে হয়। এবং সাকিব ভাই আসলে ট্রুলি একজন স্পেশালি আমাদের ইয়াং প্লেয়ারদের জন্য যে তার ফুড থেকে শুরু করে সবকিছু অনেক ডিফারেন্ট। মানে আমাদের প্রত্যেকটা সিনিয়র প্লেয়াররা তারা অনেক সচেতন সব বিষয় নিয়ে, তো আমরা তাদেরকে দেখে দেখে অনেক শিখতেছি। আর ওভারঅল অ্যাজ এ পার্সন নো ডাউট গ্রেট হিউম্যান বিং, মানে সবসময় নিজের মতো থাকে, ডিফারেন্ট একটা পার্সোনালিটি, খুব ভালো লাগে ওভারঅল। আরেকটা কোশ্চেন, কোন ব্যাটসম্যানকে বল করতে আপনার ভয় লাগে? আসলে যেদিন বলের একটু রিদম কম পাওয়া হয় ওই দিন আসলে যে কোনো ব্যাটসম্যানের বল করতেই সমস্যা মনে হয়। যেদিন আবার রিদমে থাকি বা উইকেটটা একটু ফেভারে থাকে ওই দিন আসলে কোনো ব্যাটসম্যান সহজ হয়। বাট এমন কোন ব্যাটসম্যান নাই যে যাকে বল করতে খুব ভয় লাগে বা যে সে আসলে আমার বল আউট হবে, এমন পার্টিকুলারই কেউ নাই। আমি একটু সময় নিচ্ছি, আমাদের ফ্যানরা জানতে চাচ্ছে সাকিব ভাই কোথায়, সাকিব ভাই কোথায়। আমরা সাকিব ভাইকে অলরেডি মেসেজ করেছি। আপনারা জানেন যে সাকিব ভাইয়ের প্যারেন্টস দুজনেই অনেক সিক, তো ভাইয়া আমাদেরকে মেসেজ দিয়েছে যে তিনি একটা আর্জেন্ট কাজে বিজি আছে, বাট সে মানে একটু ফ্রি হয়েই সে জয়েন করছে। তো আমরা একটু অধৈর্য না হই, আমরা ভাইয়ের জন্য ওয়েট করি। ইনশাআল্লাহ ভেরি সুন ভাইয়া আমাদের সাথে জয়েন করবে। আমি আবারও রিকোয়েস্ট করছি ফ্যানদেরকে একটু অধৈর্য যেন আমরা না হই। ওকে, তাসকিন ভাই আরেকটা কোশ্চেন, মাঠে বসে ভাবিকে নিয়ে খেলা দেখা হয়েছে কিনা? না, এখনো এইটার সুযোগ হয় নাই। ও আবার খেলা দেখতে গিয়েছে, বাট আমি ওকে নিয়ে এখনো স্টেডিয়ামে বসে খেলা দেখি। ওকে, সেম কোশ্চেনটা ইমরুল ভাইয়ের জন্য, মানে ভাবিকে নিয়ে কখনো খেলা দেখা হয়েছে কিনা? খেলা আসলে ও অতটা খুব বেশি পছন্দ করে না। আমার মনে আছে আমি ফার্স্ট ওকে নিয়ে খেলা দেখতে গেছিলাম, আমার খেলা দেখতে গেছিল অ্যাডিলেডে ওয়ার্ল্ড কাপের ম্যাচ। তো ও মাঠে ঢুকার আগে আমি আউট হয়ে গেছি, 3 বল খেলে আউট হয়ে গেছি। ও মাঠে গিয়ে দেখছে যে আমি নাই, কিছুক্ষণ থাকার পরে চলে আসছে এই রুমে ঘুমাইতে। পরে আমি জিজ্ঞেস করছি তুই মাঠে গেছিলা? হ্যাঁ মাঠে গেছিলাম, আমি একটা ওভার দেখছি খেলা দিয়ে রুমে চলে আসছি। তো আসলে ও এতটা ইন্টারেস্ট না খেলা দেখা, বাট ওই একবারই গেছিল আমার মনে আছে। আর সাবির ভাই, আপনার কখনো ভাবিকে নিয়ে যাওয়া হয়েছে মাঠে খেলা দেখতে? না, বেসিক্যালি ও ইমরুল ভাই যা বললো যে আমার বউ এরকম যে খেলা বেশি পছন্দ করে না। বেসিক্যালি ও একটা দুটা ম্যাচ বিপিএল এ ম্যাচ দেখতে গেছিল, ওর হয়তো বা ওরকম সুযোগ হয়নি যাওয়া। বাট আমার সাথে ও ওয়ার্ল্ড কাপে গেছে, তাও ওয়ার্ল্ড কাপে ম্যাচ দেখতে যায় নাই। বেসিক্যালি ও পছন্দ করে না খেলাধুলাটা, বাট টিভি যখন দেখে তখন খুব এক্সাইটেড থাকে। আমি যখন খেলি তখন এক্সাইটেড থাকে। আমি আউট হলে আবার টিভি অফ করে চলে যায়, অন্য কাজ করে। সো আমারটা সেম আর কি। বিয়ার ভাই, আপনার কখনো এই ধরনের সুযোগ হয়েছে কিনা ভাবিকে নিয়ে যাওয়া? না,
আমার সাথে খেলা দেখার অপরচুনিটি হয়নি, কারণ আমরা যদি মাঠে খেলি তাহলে কি হবে, আমাদের সাথে খেলা দেখবে। বাট ওই রকমই হয়েছে যে আমি খেলতে খেলা দেখতে গিয়েছিল। বিশেষ করে ওয়ার্ল্ড কাপে যখন আমরা খেলেছিলাম লাস্ট ম্যাচটা পাকিস্তানের সাথে লর্ডসের মাঠে, তখন খেলা দেখতে গিয়েছিল। ওই ম্যাচটা খেলা দেখতে গিয়েছিল যখন আমরা খেলেছিলাম। তোহিল ভাই, আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন দিদি? হ্যাঁ, আমি সাকিবের ফোন করছিলাম, সরি আমি একটু লাইভটা লিভ করছিলাম। সাকিবের সাথে কথা হয়েছে, উনি একটু ফ্যামিলি প্রবলেম নিয়ে একটু আটকাই গেছে, তো উনি যখনই ফ্রি হবেন তখন আমাদের সাথে জয়েন হবেন, তো ওটার জন্য সরি বলছেন। কিন্তু ইনশাল্লাহ অপেক্ষা করি, আমরা কন্টিনিউ করি, আর ওনার সুবিধা মতো উনি কানেক্ট করবেন আমাকে বলছেন। আমার তো সেই মেসেজটাই দিয়েছে যে আমি আসছি। আমরা কন্টিনিউ করি, আমাদেরটা কন্টিনিউ করি। আমরা আসলে এই সিচুয়েশনের মধ্যে ওনাকে রিকোয়েস্ট করার আরো আমাদের ভুল হয়েছে। ওনার আব্বা এবং আম্মু সবাই জানেন, আপনারা সবাই এই অসুস্থ, ওনার করোনা ভাইরাসের পজিটিভ ছিল, তো সবাই ফ্যানরা যারা আছেন ওনার জন্য, ওনাদের জন্য দোয়া করবেন। উনি মেন্টালি একটু অসুবিধা, একটু ডিস্টার্ব আছেন আর কি এইসব ব্যাপারগুলো নিয়ে, তো দোয়া করবেন আর কি সবাই। উনি চেষ্টা করবে, উনি জয়েন করার জন্য আমাদের সাথে চেষ্টা করতেছেন। আর আমরা লাইভটা আড্ডা কন্টিনিউ করবো। তাসকিন ভাই কি তাড়াহুড়া আছে নাকি? থাকলে আমরা তাসকিন ভাইকে ছেড়ে দেবো, সমস্যা নেই। তাসকিন ভাই কি আর কিছুক্ষণ থাকবেন আমাদের সাথে? না না, আমি আছি। আমি একটু একটা শর্ট ব্রেক চাচ্ছি, একটু ওয়াশরুমে যাবো। হ্যাঁ, আপনি হ্যাঁ, শিওর শিওর। আমরা আড্ডা কন্টিনিউ করি, আপনি জয়েন করেন এসে আবার। ঠিক আছে, আমি জয়েন করতেছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ইমরুল ভাই, আপনার ছেলে কই? দেখি একটু আপনার ছেলেকে। আমার ছেলের দেখবা? আমার ছেলে দাঁড়াও, দেখাচ্ছি একটা মিনিট। আমার ছেলে যে কি করে কেমনে দেখায়, দেখতে পাচ্ছ? ও মাশাআল্লাহ। বাবা সাকিব আমাকে বলছে ও একটু প্রবলেমে আছে। ও আমাকে বলছিল যে ও আসবে, বাট আমাকে টেক্সট করছে যে ও একটু প্রবলেমে পড়ে গেছে, বলছে তোরা একটু কন্টিনিউ কর, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, আমি প্র্যাকটিস চালাই যাচ্ছি ইনশাআল্লাহ তোমাদের দোয়ায়। কি করবো, বাসায় আমরা চাচ্ছি, আমরা ইমরুল ভাইকে চাচ্ছি আমার ন্যাশনাল টিমে অ্যাজ সুন অ্যাজ পসিবল চাচ্ছি। এটাই আমাদের দোয়া করতেছি আমরা, নাকি বলো সাব্বির? ন্যাশনাল টিমে হোক বা না, ক্রিকেট খেলবো ভাই, ক্রিকেট খেলে যাবো ইনশাআল্লাহ। না, আমরা ন্যাশনাল টিমে আবার ইমরুল ভাইকে চাচ্ছি, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। দোয়া করতেছি আপনি আমাদের এই সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, 2টা ওয়ার্ল্ড কাপ আছে আমাদের, এবার তো হলো না, এখনো তো ডিক্লেয়ার হয় না। টি20 আছে এবং সামনে 2023 তো আমাদের ইন্ডিয়া দুইটা হচ্ছে বোধ নাকি? জি জি, আপনাকে এর আগে আমরা চাচ্ছি ন্যাশনাল টিম ইনশাআল্লাহ। আপু একটা কথা বলছিলেন সাকিবের সম্পর্কে। আমি সাকিবের সাথে এবার ওয়ার্ল্ড কাপ খেলে আসার পরে আমি একটা মেসেজটা দিই সবাইকে, আমার খুব ভালো লাগছিল। আমি সাকিবের সাথে আমাদের মিরপুর রেস্টুরেন্টে বসে একদিন রাত তখন 10টা-11টা বাজে, ও আমাকে ফোন দিতে, ওকে তুই কোথায়? আমার বাসায়। রেস্টুরেন্টে কথা আছে। পরে রেস্টুরেন্টে গেলাম, গিয়ে একসাথে বসে বসে কথা বলছি। তো ওকে আমি বললাম যে তুই যে খেলা খেলছিস, আসলে এটা আমরা অনেক আনলাকি যে আমাদের এজ এ টিম হিসেবে আমরা খেলতে পারি না। যদি বাংলাদেশ টিম হয়তো আর একটু ভালো করতো, তাহলে হয়তো তোর আরো অনেকগুলা বড় বড় ইনিংস আমরা দেখতে পারতাম। তো তোর মাইন্ড সেট আপটা কি ছিল আমাকে বলবি? তো আমাকে বললো, তো দেখ, আমি যখন আইপিএল এ বসেছিলাম সানরাইজ হায়দ্রাবাদে, আমি যখন ম্যাচ খেলি নাই, তখন থেকে আমার ভিতরে একটা জিনিস কাজ করছিল যে আমি আলাদাভাবে আবার দেখাবো আমার এটাকে, মানে আমার পারফরমেন্সটাকে। তো ওর ফোনের ভিতরে একটা জিনিস লিখে গেছিল, ও আমাকে দেখাইলো ওই জিনিসটা, যে ও নিজের নামের জন্য ক্রিকেট খেলবে না, ও নিজের কান্ট্রির জন্য ক্রিকেট খেলবে। হ্যাঁ, ও বলছে যে আমি এই জিনিসটা প্রত্যেকদিন দেখতাম, প্রতিদিন যখন আমি ঘুম থেকে উঠতাম আর ঘুমাইতে যাইতাম, আমি জিনিসটা আমি প্রতিদিন দেখতাম যে আমি আমার নামের জন্য ক্রিকেট খেলবো না, আমি আমার কান্ট্রির দেশের জন্য ক্রিকেট খেলবো। এই কথাটা শুনে আমার খুব ভালো লাগছে। মানে একটা প্লেয়ার কতটুকু মানে ডেডিকেশন থাকলে বা কতটুকু ওইরকম ইচ্ছা থাকলে আপনার সাকসেস হইতে পারে,
ওর ওই কথাটা আমি বুঝে গেছি যে আসলে ও কেন এতটা ভালো খেলছে ওয়ার্ল্ড কাপটা। এবং তো হ্যাঁ বলো। না বলেন, আমরা সেটা ওয়ার্ল্ড কাপে যেও দেখেছি, সে যে পরিশ্রম করেছে বাই আনবিলিভেবল। আমি বললাম না যে সে ওই যে আইপিএল থেকে আসার পর থেকেই মেন্টালি সেট আপ করে ফেলেছে, হার্ডওয়ার্ক করেছে অনেক, জিম থেকে শুরু করে, ব্যাটিং থেকে শুরু করে, রানিং থেকে শুরু করে সব। সাব্বির ভাই তো দেখতে, আমরা যখন ইংল্যান্ডের শীতের ভিতরে কাজ করতেছিলাম, শীতের ভিতরে আমি যে আমরা যে প্র্যাকটিস করছিলাম, আমার সাথে সাকিবের পরিচয় 2007 থেকে। আমরা যখন একসাথে জাতীয় লিগ খেলি, আমাদের ন্যাশনাল লিগ যেটা হয়, তখন থেকে। ইনফ্যাক্ট ও আমার রুমমেটও ছিল এক সময়, আমরা একসাথে রুমমেটে ছিলাম। মানে তখন থেকে দেখতাম যে সাকিব আসলে ওই রকম যে আলাদা পরিশ্রম করা বা ওই রকম ভাবে কষ্ট করে কোনো কিছু পাওয়া, ওই জিনিসটার ভিতরে ছিল না। ও দুইটা ওর ভিতরে ছিল, অলরাউন্ডার, ব্যাটিং করতো ভালো, বোলিং করতো ভালো, ফিল্ডার ছিল। বাট সবকিছু দিন শেষে একটা দেখা যাচ্ছে ভালো একটা পারফরমেন্স নিয়ে মাঠ থেকে বের হতো। বাট এই ওয়ার্ল্ড কাপটা ও একটু এক্সট্রা অর্ডিনারি করছে, বিকজ ও মানে হার্ডওয়ার্ক করার ফলটা হয়তো বা পেয়েছে আমি বলবো, যার জন্য হয়তো বা মানে সবার থেকে একটু আলাদা মানে দেখাই দিচ্ছে আর কি। তো এটার পিছনে আসলে ওর ডেডিকেশনটা খুব ইম্পর্টেন্ট, ওই জিনিসটা ছিল আর কি। আপনি তো ঈদের প্রিপারেশন কি ইমরু ভাইয়ের? মানে ঈদ কোথায় করার ইচ্ছা? ঢাকা আর মেহেরপুর কোথায়? না, ঢাকাতে এবার ঈদ করবো, কারণ আসলে সবাই জানেন যে এই আমাদের এই করোনা ভাইরাস প্যান্ডামিকের কারণে আসলে কোনো কিছু চাইলেও আমরা ঠিক মতো করতে পারতেছি না, কারণ মানে ফ্যামিলি নিয়ে এই মুহূর্তে বাইরে মুভ করাটাও খুব ডিফিকাল্ট। তো সবকিছু চিন্তা করে আসলে ঢাকাতে ঈদ করার প্ল্যান করছি আর কি। আর সাবির ভাই রাজশাহীতে থাকছেন আর ঢাকা? রাজশাহী যাবো, রাজশাহীতে। রাজশাহী। সাবির ভাই আর ঢাকায় আসবে না, রাজশাহীতে এখন থেকে যাবে বারবার। ইমরুল্লাহ গরু কিনেছেন? ইনশাআল্লাহ। গরু ভাই গরু দেখা দেন ওকে একটু এই ছবিতে, একটু ভিডিওতে নিয়ে দেখাই দেন, তাও তো দেখতে যাবে। গরু তো বাড়িতে হ্যাঁ, গরু দেখে নেয় ভিডিওতে। না দেখার দরকার নাই, ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে, ইমুর ভাইকে আমি কয়েকটা কোশ্চেন এট টাইম জিজ্ঞেস করি। ইমুর ভাইয়ের প্রিয় খাবারটা কি? স্পেসিফিক ভাবে প্রিয় খাবার। খিচুড়ি মাংস। ওকে, তাসকিন আর মিরাজ কাকে 6 মারা বেশি কঠিন? তাসকিন আর মিরাজ কাকে 6 মারা বেশি কঠিন? দুজনকে কঠিন। ওকে, ভক্তদের কাছে পাওয়া মানে প্রিয় উপহার কি? এই যে ন্যাশনাল টিম থেকে বাদ পড়ি, বারবার ভক্তরা আমারে বলে যে ভাই আপনি আবার পরের টিমে ঢুকবেন, এটাই সবচেয়ে বড় প্রিয় উপহার। ওকে, ক্রিস গেল নাকি স্টিভেন ইস ড্রেসিং রুমে বেশি ফানি খেয়ে? ক্রিস গেল। এই মুহূর্তে ধরেন আপনাকে একটা আলাদিনের প্রদীপ দেওয়া হলো, তো আপনাকে 3টা মানে জিন এসে বললো যে 3টা ইচ্ছা পূরণ করবে, তো আপনি 3টা ইচ্ছা কি কি করবেন বলবেন? ডেফিনেটলি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ নিবে একদিন, ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবো। আর একটা উইশ, আচ্ছা এটা একটা উইশ চলে গেল না, একটা উইশ চলে গেল। আর একটা হচ্ছে, আর দুইটা আসলে ওইভাবে প্ল্যান করি নাই, বাট এটাই আমার সব থেকে বড় ইচ্ছা যে কখনো হাতে যদি ক্ষমতা আসে, ওইরকম ভাবে চাওয়া হয় যে আমি যা চাও পাবো। দেখবো বাংলাদেশ টিম একদিন ওয়ার্ল্ড কাপ নিয়ে আসছে। এই ওনার দুইটা আপনি কি চাবেন না যে ওইটার মধ্যে আপনিও থাকবেন? ওনার 10 তলার রেস্টুরেন্ট হবে একটা। ও ভাই অবশ্য সবসময় বলে যে আর একটা ইচ্ছা আছে, আরেকটা ইচ্ছা আছে যদি সাব্বির কখনো আমাকে বাসায় ইনভাইট করে, এই একটা জীবনে বড় ইচ্ছা, ওর বাসায় গিয়ে খাওয়াতে হবে। আমারও ইচ্ছা আছে ভাই ইলিশ মাছের পিঠা খাওয়া। এটা আলাদিনের চেহারা করে কই দিব ভাই। আচ্ছা ইমরুল ভাই, তাহলে সাব্বির ভাই কি দাওয়াত করে খাওয়ায় না? আল্লাহ, সাব্বির ভাই আলাদিনের চেরাগের কাছে মানে উইশটা আপনি লাইভে না হয় ভাইয়াকে ইনভাইট করে দিন। আমার তিনটাই উইশ থাকবে, ইলিশ মাছের পেটি, ইলিশ মাছের পেটি, ইলিশ মাছের পেটি, যেটা হচ্ছে এখনো খাইতে পারলাম না ভাই। এনি টাইম আমার বাসায়। এটা স্টোরিটা কি ভাই? এটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। পরে আলাপ হবে। আচ্ছা, আর নেক্সট কোশ্চেন। ওকে, ভাবির সাথে লং ড্রাইভ আর সাকিব 75 রেস্টুরেন্টে ডিনার, কোনটা আপনি বেশি প্রেফার করেন? সাকিব 75 এ ডিনার। ওকে, ভাবি কই ভাই? বাসায়। আচ্ছা ঠিক আছে। তিনি কিন্তু বলছেন ভাবিকে নিয়ে সাকিব 75 রেস্টুরেন্টে। সাকিব ভাই মেবি ওগুলা বুঝবে না তো।
ওকে, কোন বলারের বল খেলতে আপনার বেশি ভালো লাগে? তাইজুল ইসলাম। তামিম ভাইও তো তাইজুল ভাইয়ের পিঠা খালি। আচ্ছা, কোন ব্যাটসম্যানের সাথে পার্টনারশিপ বেশি উপভোগ করেন আপনি? তামিম ইকবাল। ঠিক আছে, তো আমরা এখন চলে যাই হচ্ছে সাব্বির ভাই কাছে। কোন বলারের বলে 6টা 6 মারতে চান আপনি? শাহিদ আফ্রিদি। ওকে, ওই কোশ্চেনটা হচ্ছে ইমরুল কায়েস বা সাকিব আল হাসান আপনার কাছে যদি সুযোগ আসে মানে রান আউট করার জন্য, কাকে আপনি প্রেফার করবেন? মানে এক্সাক্ট অ্যান্সার দিবেন দুইজনকে। আগে কিন্তু আসার দেওয়া হয় না, ইমরুল কায়েস। অপেক্ষা করতে। ইমরুল কায়েস ভাই, ওকে। আপনাকে যদি ধরেন কখনো সুপার পাওয়ার দেওয়া হলো যে আপনি সারাদিন খাবেন, কিন্তু যদি আপনি মনে হয় অ্যান্সারটা দিয়ে দিচ্ছেন, তারপর আমি কোশ্চেনটা করি যে সারাদিন খাবেন কিন্তু আপনার ক্যালোরি হবে না, বাড়বে না, তো আপনি কোন খাবারটা সারাদিন খাবেন? ভুনা খিচুড়ি আর ভুনা বিফ। মনে হয় সাথে ইলিশের পেটিও বলেছিল মনে হয় ভাইয়া, ইলিশের এটা পেটি। পাচ্ছি না, এই জন্য পাচ্ছি না। আচ্ছা তুমি আমাদের রেস্টুরেন্টে এসো, তোমারে খাওয়াই দেবো না একদিন। হ্যাঁ, তো ইলিশ আমাদের হ্যাঁ, বলেন সাকিব বলেন। স্পেশাল ভুনা খিচুড়ি ভাই, actually ভুনা কিন্তু খুবই ভুনা মজার। খিচুড়ি কিন্তু যে ইমুল ভাই, সাকিব ভাই তোমাদের জন্য কিন্তু রাখা হয়েছে। না, ইচ্ছা আছে ইনশাল্লাহ, বউকে নিয়ে একবার যাও ইনশাল্লাহ। ওকে, এবার চলে আসছি আমরা মিরাজ ভাইয়ের কাছে। জাতীয় দলে মাশরাফি, সাকিব, রিয়াদ তিনজনের অধীনে আপনি খেলেছেন, রাইট? তো তিনজনের আপনি একটি করে যদি গুণ নিতে পারেন তাহলে কার কোনটা নেবেন? মাশরাফির আন্ডারে খেলেছি আমি। তিনি মানে সত্যি কথা বলতে কি যে আমি তো ওয়ানডে অনেক ম্যাচ খেলেছি তার আন্ডারে, এবং তিনি আমাকে মানে যখন মানে আমি সিচুয়েশন মানে একটি ওভার খারাপ করি বা দুটি ওভার খারাপ করি, তখন আমি নিজেই কনফিউজ হয়ে যাই আমি পরে মানে করতে পারবো কিনা। তখন আমার সাথে এসে কথা বলে যে কিভাবে কি করলে ভালো হবে, আমাকে তখন খুব মেন্টালি সাপোর্ট দেয়। এবং সাকিব ভাইয়ের আন্ডারে যখন খেলেছি আমার এখনো মনে আছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে আমি 5 উইকেট পেয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তখন প্রথমে আমি ভালো বোলিং করতেছিলাম, মানে খুব বাজে বোলিং করছিলাম, বাট সাকিব ভাই আমাকে এসে আমাকে বোলিং এর একটা জিনিস দেখিয়ে দিল যে এইভাবে করলে হয়তো ভালো বল হবে, ট্রাই করে দেখতে পারিস। তখন আমি চিন্তা করলাম যে জিনিসটা আসলেই ভালো বলেছে, এবং পরে ওই বোলিংটা করলাম এবং আল্লাহর রহমতে আমি 5 উইকেট পেলাম ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসে। আর রিয়াদ ভাইয়ের আন্ডারে যখন ক্যাপ্টেন্সিতে খেলেছি, রিয়াদ ভাই মানে সত্যি কথা বলতে কি রিয়াদ ভাই আমাকে সবসময় মেন্টালি সাপোর্ট দিত, ব্যাটিং বোলিং দুটোতেই, এবং আমাকে সবসময় মনে করিয়ে দিত যে না তুই তোর অ্যাবিলিটি আছে দুটোতেই, ব্যাটিং বোলিং করাটা। আর মানে আসলে সত্যি কথা যে রিয়াদ ভাইয়ের আন্ডারে খেলেছি টেস্টে, ওয়ানডেতে খেলা হয় নাই। সাকিব ভাইয়ের আন্ডারে খেলেছি আমি টি-20 খেলেছিলাম সাউথ আফ্রিকাতে, এবং টেস্টেও খেলেছি লাস্ট যখন টেস্টে ক্যাপ্টেন ছিল। এবং মাশরাফি ভাইয়ের আন্ডারে তো আমি ওয়ানডে খেলেছি বেশি। মানে তিনজনের আন্ডারে খেলেছি, আমাকে তিনজনই তিন রকম মানে সাপোর্ট দিত সবসময়, মেন্টালি। ড্রেসিং রুমে বেশি শাসন করে আপনাকে? ড্রেসিং রুমে সবচেয়ে বেশি কে শাসন করে? আসলে মুশফিক। হ্যাঁ, মুশফিক ভাই সবসময় আমাকে মানে একটু শাসন করে, বিশেষ করে আমাকে অনেক আদরও করে, অনেক সময় অনেক বকাও দেয়। ওকে, ইমরুল কায়েস নাকি সাব্বির রহমান, কার সাথে আপনি লং পার্টনারশিপ করতে চান? কার সাথে করতে চাই? আসলে ইমরুল ভাই তো ওপেনার ব্যাটসম্যান, আমার সাথে ইমরুল ভাই তো পার্টনারশিপ এরকম হয় না, বাট সাব্বির ভাইয়ের সাথে একটা অনেক লং পার্টনারশিপ করেছিলাম, 100 মেরেছিল সাব্বির ভাই নিউজিল্যান্ডে, অনেক বড় হয়েছিল। আচ্ছা, ভাইয়াকে সেম আবার করতে হয় না, আপনাকে সুপার পাওয়ার সারাদিন খেতে পারবেন, আমাদের রেস্টুরেন্টে ধরেন সারাদিন খেতে পারবেন এবং আপনার ক্যালোরি মানে বাড়বে না, তো আপনি কি কি খাবারটা খাবেন? আপনাদের রেস্টুরেন্টে যত খাবার আছে সব খেয়ে ফেলবে। ওকে ওকে ওকে, আচ্ছা এটা লাস্ট কোশ্চেন ভাইকে যদি জিজ্ঞেস করছি, ধরেন আপনি একটা ম্যাচের লাস্ট ওভারে 18 রান প্রয়োজন, হ্যাঁ, তো আপনি বোলিং অর ব্যাটিং কোনটি করে ম্যাচ জিততে পারলে আপনি বেশি আনন্দ পাবেন? আমার কাছে ব্যাটিং করে ম্যাচ জিতালে খুব আনন্দ পাবো। ওকে, তো আপনি ব্যাটিংটা বেশি পছন্দ করেন?
আসলে বোলিং ব্যাটিংটা মানে আমার মেইন স্কিল তো বোলিং, বাট ব্যাটিংটা আমার খুব ভালো লাগে, এনজয় করি আমি অনেক ব্যাটিং করতে। আচ্ছা আচ্ছা, একটা মজার কোশ্চেন আসছে ফ্যানদের তরফ থেকে, এটা অবশ্য তিনজনের জন্য এই কোশ্চেনটা আমি করি। ধরেন ভাবি আপনাকে অনুমতি দিল কোন একটা মানে হিরোইনের সাথে, সেটা যে কোনো দেশেরই হতে পারে, তার সাথে আপনি আমাদের রেস্টুরেন্টে ডিনার করবেন, তো আপনি কোন নায়িকার সাথে ডিনারটা করতে চান? আমি আমি পূর্ণিমা আপুর সাথে। ওকে, আচ্ছা সাব্বির ভাই লজ্জা পেয়ে গেল। আচ্ছা সাব্বির ভাই, কোশ্চেনটা সাব্বির আপনার বলো, কাছে সেম কোশ্চেন। সাব্বির কাছে কোয়েশ্চেনটা আসবে না তো। আমার যা কাশি আসছে, কাশি বিরক্ত হতে পারে আপনার, এই জন্য আমি এখন চিন্তা করিনি আপু কার সাথে ডিনার করবো। আমি মানে যে মানে ভাবির পারমিশন নিয়ে, ডেফিনেটলি ভাবি পারমিশন দিল যে আজকে তুমি ডিনার করতে যেতে পারবা যে কোনো দেশের কোন একটা নায়িকার সাথে, সো কাকে আপনি ডিনারে নিয়ে যাবেন? পারমিশন দিবে না বলতেছে। না না, এটা আচ্ছা স্পেশাল ভাবে অন রিকোয়েস্ট। আমার ফেভারিট নায়িকা হচ্ছে ক্যাটরিনা কাইফ। ওকে, সো আমরা ধরে নিচ্ছি যে ক্যাটরিনা কাইফের সাথে ভাইয়া ডিনার যাবেন। হইতে পারে ইনশাআল্লাহ যদি। আর ইমরুল ভাই, আপনাকে সেম চান্স যদি দেওয়া হয় তাহলে আপনি কার সাথে যাবেন? মানে কোন নায়িকা? কোন নায়িকার সাথে, সেটা যে কোনো দেশের হতে পারে। ভাবি কিন্তু আছে ইমরুল ভাই, ভাবির ভাবির সাথে পারমিশন নিয়ে। ভাবি কিন্তু পাশে, ভাবি কিন্তু শুনতেছে, ঠিক আছে? ভালো করে উত্তর দিয়েন। কার সাথে যাবে? ববিতা আপুর সাথে যাবো। এটা কিন্তু সেফ গেম চলে গেল ভাই, কিন্তু পুরো সেফ চলে গেল আপনি। না আমার ফেভারিট নায়িকা ভাই। ববিতা আপু। ভাগ্যিস আমি ক্যাটরিনা আন্টি বলে দিইনি। আমি একটা ববিতা ম্যাম অ্যাকচুয়ালি আসলেই কিন্তু অলওয়েজ মানে ইয়াং, মানে তাকে যদি আমাদের নেক্সট 2-3 জেনারেশন স্টিল মনে হয় সেমই থাকবে, তিনি অনেক চেয়ারফুল একটা ইয়াং লেডি। দেখছেন ভাই কি শুরু করছে, দেখছেন? হ্যাঁ, শুরু হয়েছে। সোহেল ভাই, আমরা আপনার কাছে একটু জানতে যাচ্ছি, এই করোনাতে ইউকে তে মানে যেহেতু রেস্টুরেন্ট আপনি করছেন, মানে কি ধরনের সমস্যা আপনি ওখানে দেখছেন? রেস্টুরেন্ট বিজনেস কিরকম এফেক্ট হচ্ছে ওখানে? রেস্টুরেন্ট তো লকডাউনের সময় টেক ওয়ে শুধু চালু ছিল, হোম ডেলিভারি এন্ড কালেকশন চালু ছিল। তো এক্সট্রা কেয়ার এবং প্রোটেকশন নেওয়া হয়েছে। যখন রেস্টুরেন্টে কোনো কাস্টমার আসছে তো হ্যান্ড স্যানিটাইজ করে আসতে হয়েছে, মাস্ক ডেফিনেটলি পড়তে হয়েছে। আমাদের প্রত্যেককেও আমি ইন্ডিভিজুয়ালি টেম্পারেচার চেক করে রেস্টুরেন্টে আসতাম। তারপরে যেগুলা আমাদের গাইডেন্স ছিল, সেই গাইডেন্স গুলো আমরা ফলো করতাম। একটু ক্রিটিক্যাল টাইম ছিল, এখনো ক্রিটিক্যাল টাইম আছে আমাদের। এখন ইউকে তে রেস্টুরেন্ট খুলে গেছে উইথ ডিস্টেন্সিং 1 মিটার প্লাস ডিস্টেন্সিং বিটুইন দ্য টেবল। আর সাথে স্ক্রিন হইলে তো আরো ভালো হয়, বিটুইন দ্য টেবল যদি স্ক্রিন করে দেয় তাহলে ভালো হয়। কিন্তু এই জিনিসগুলা অনেক ক্রিটিক্যাল, আর সত্যি কথা মানে এই সিচুয়েশনটা কেউ কখনো দেখে নাই। আর ইউকে তে গভর্নমেন্ট বললে 80-90% মানুষ কথাগুলো শুনে। তো মানুষ যখন আসে, যখন কাস্টমাররা এন্ট্রি করে, তখন বলা হলে সেই গাইডেন্স গুলো ওরা ফলো করে। যে ওয়ান ওয়ে সিস্টেম ছিল, ইন এন্ড আউট। টয়লেটে গেলে একজন আসতে পারবে, তাও বের হয়ে আসতে পারে আরেকজন যাবে, বের হয়ে আসলে স্যানিটাইজার হাত ইউজ করবে, কারো বলতে হইতো না, সবাই নিজে থেকেই করতো। তো এটাও ইজি হয়ে গেছে, কারণ বিকজ অফ দ্য কালচার। আমি জানি না আমাদের বাংলাদেশে তো আমরা সব ট্রেনিং দিয়ে দিচ্ছি, এখন ওরা চেষ্টা করতেছে রেস্টুরেন্টে স্যানিটাইজ করানোর জন্য, কাস্টমার ঢোকার সাথে সাথে। এই আইডিয়া গুলো নিচে নিয়ে বাংলাদেশে চেষ্টা করছে সবাইকে এটা বলার জন্য, করার জন্য, এবং সে এক্সপিরিয়েন্সটা ইউজ করার চেষ্টা করছে এবং চেষ্টা করতেছে। আমি সবার আগে যেটা বলি সেটা হলো কাস্টমার সেফটি ইজ মোর প্রায়োরিটি। আমি আমাদের সবসময় হয়তো কথাই ছিল এটা, যে প্রায়োরিটিটা কি হবে, যে কাস্টমার সেফটিটা আমাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত, কারণ ওরা বিশ্বাস করে আসতেছে। তো এটা মেনটেন করা অবশ্যই জরুরি। যেহেতু আমি ইউকে থাকি, সেটা বাংলাদেশে আমাদের ধানমন্ডি রেস্টুরেন্টে আমরা চেষ্টা করছি ইমপ্লিমেন্ট করার জন্য, এবং ওরা এটা মেনটেন করতেছে। মানে আমরা যে মানে অনেকে হয়তো জানে না যে আমরা সাকিব 75 রেস্টুরেন্টে মানে অনেক কিছুই মানে আমাদের অনেক ম্যাটেরিয়ালে আমরা ডাইরেক্ট ইউকে থেকে এনে থাকি, এবং এটা ফুল দায়িত্বটা সোহেল ভাই নিজে ইনচার্জে আছে। তো ভাইয়া যদি এই সম্পর্কে কিছু একটা বলতেন। হ্যাঁ, এটা অনেকেই হয়তো বা জানে না। আমি আমাদের মেক্সিকান যে মেনুটা আছে, আমি বেশিরভাগ জিনিসই মেক্সিকো থেকে নিয়ে আসি। তারপরে আমি বাংলাদেশে ইউকে তে আসি, ইউকে থেকে তো বাংলাদেশে সেন্ড করি আমি। মেক্সিকান মেনু আমার 5-6টা আইটেম আছে, সেগুলো মেক্সিকান। তারপরে অথেন্টিক ডোরিটোস যেটা হয়, যেটা আমাদের মেইনলি নাচোস ইউজ করা হয়, সেটা ইউকে থেকে আমি পাঠাই দিই। তারপরে
আমাদের কিছু গার্লিক সিসিলিয়ান কিছু ডিশ ছিল, এটা খুবই পপুলার আমাদের রেস্টুরেন্টে। ওইটার বেসিক্যালি ইউকে তে আমার রেস্টুরেন্টে আমি ইন্ট্রোডিউস করছিলাম। তো এটা ইটালিয়ান এন্ড ইন্ডিয়ান ফিউশন এটা ডিশটা ছিল। তো এটারও যে যেগুলা সসটা গুলা ছিল সেগুলা ইউকে থেকে আমরা পাঠাই দিই। তো চেষ্টা করছি, মানে আমাদের কথা হলো যে বা আমরা শুধু রেস্টুরেন্ট করলেই হবে না, এনভায়রনমেন্ট সাথে ফুড কোয়ালিটি এবং সবকিছু মেনটেন করার জন্য আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছি। এবং আবার একটা মজার ব্যাপার, সবাই হয়তো বা খুবই খুশি হবে যে ইমুল ভাই সবসময় একটা না একটা ফোন করলেই বলে ভাই একটা নতুন কিছু চিন্তা করেন, আমরা নতুন কিছু কিভাবে বাংলাদেশের মানুষকে দিতে পারি। আমরা সবসময় মানে প্রতি সপ্তাহে একবার ফোন দিলে আমাদের এটাই কথা হয় যে আমাদের নতুন কিছু ইউকে তে আসছে, বাংলাদেশে আসে না, আমরা কিভাবে এটা করা যেতে পারে। তো চেষ্টা করি ইউকের মেনু আমরা দিতে, এবং আগামীতে আমরা আরো ভালো ভালো জিনিস নিয়ে আসবো এবং খাওয়ার চেষ্টা করব, এবং মান আমরা চেষ্টা করতেছি মানে হাই স্ট্যান্ডার্ড রাখার জন্য। আহ, যারা খাবেন তারা তো খেলেই বুঝতে পারবেন। আমি বলবো সবাইকে এসে একবার হলো এই খাওয়াটা ট্রাই করার জন্য। আমাদের হাইয়েস্ট অফ দ্য হাইয়েস্ট কোয়ালিটি আমরা মেনটেন করতেছি। বিফ আমার স্টেক অনেক মজা কিন্তু ভাই, বিফ হ্যাঁ স্টেক এটা, অনেক মজা। হ্যাঁ আমি আরেকটা লাইভে যেহেতু আছি আমি কয়েকটা খাওয়ার রেকমেন্ডেশন করে দেই। এই যে আমাদের চিলি বম বার্গার, তুমি খাও না বোধ হয় সাব্বিরে, মিরাজকেও বলছি এবং সব অডিয়েন্স কে বলছি, এটা রেসিপিটা ইউকে থেকে নেওয়া। এই যে চিলি বম বার্গারটা, চিলি বম হয়তো স্পাইসি মনে হচ্ছে, এটা এরকম স্পাইসি কিছু না, মিডিয়াম স্পাইস, কিন্তু এটা ইউকে থেকে রেসিপি নেওয়া। এবং যারা এটা খাইছে, এবং সাকিব ভাইকে প্রথম এটা খাওয়াইছিলাম আমি, বলছিলাম সাকিব ভাই অন্য কিছু খায়েন না, এই বার্গারটা খান, এটা আমাদের ইউকের একটা শেফ আমাকে এটা আমাদের রেসিপিটা দিচ্ছে আমাদের রেস্টুরেন্টের জন্য। এটা অনেক পপুলার ওদের রেস্টুরেন্টে। তো এই রেসিপিটা এসে বাংলাদেশে এক্সিকিউট আমাদের শেফদের নিয়ে ট্রেনিং দেওয়ার পরে ওরা এটা করছে। সাকিব ভাই বলছে যে না অনেক বার্গার খাইছে, আমার কাছে মনে হচ্ছে না এটা ওরা সবাই পছন্দ করবে। তো বিফ বার্গার এটা খুব ভালো ওটা। এবং আরেকটা মেনু আমি বলি, যেটা গার্লিক সিসিলিয়ানের কথা সবসময় বলি আমরা, যেটা ওয়ান অফ দ্য টপ ডিশ আমাদের, খুব ভালো। আর স্টেকের কথা বললাম, স্টেক এক্স্যাক্টলি আমরা ট্রাই করি, সাব্বির স্টেক ট্রাই করছিল এবং ভাই বললো যে ভাই হ্যাঁ রিপস 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 রিবস এখন আমরা চালু করি নাই, আমরা রিবস এখনো চালু করি নাই। আমরা 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 শ্রীলঙ্কা স্টেক। তাসকিন ভাই মনে আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাব্বির ভাই আফ্রিকা খাইছিস না? আফ্রিকাতে, সাউথ আফ্রিকাতে রিপস আর সাইমন। রিপস আমরা খেতে গেলাম না, তামিম ভাই নিয়ে গেছিল রিপস ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি। না তোর এক্স্যাক্টলি যেটা খাইছি হচ্ছে আপনার বিফ স্টেকটা অনেক মজা পেয়েছি, যেটা আপনি যেটা অফার করছেন, এবং রিয়েলি অনেক ভেরি ভেরি টেস্টি, ভেরি 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 ভাই টেস্টি, খুবই। তোমরা ঢাকায় আসো, তোমরা একদিন ঢাকায় আসো, সবাই মিলে আমরা একদিন যাবো ইনশাল্লাহ। ইমরুল ভাই হ্যাঁ সবাই ঢাকা আসলে একসাথে একটা প্ল্যান করে এরকম খাওয়ানোর জন্য, খাওয়ার অ্যারেঞ্জমেন্ট। একটা খাবার আচ্ছা। পাই এর কাছে। আচ্ছা সাকিব তরুণ ভাই, আমরা হ্যাঁ। 5 মিনিটস এর মধ্যে শেষ করে দিব। তো আমি একটু ভাবছিলাম যে আপনি যদি লাস্ট বা সাকিব ভাইকে মানে ভাইয়ের সিচুয়েশনটা একটু জানতেন খুব ভালো হতো। মানে আসলে আমরা সবাই বুঝতে পারছি যে ভাইয়ার বাবা মা দুইজনই যেহেতু করোনাতে এফেক্টেড, তো আমরা জানি না ফ্যামিলি আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আসলে এই অবস্থা কি আমরা আসলে যখন লাইভটা অ্যারেঞ্জ করি তখন আসলে সাকিব ভাই বলছিল যে আসলে মানে এই মুহূর্তে উনি এই এগুলা করতে চাচ্ছিলেন না। তারপর আমরা রিকোয়েস্ট করছিলাম, উনি বলছিলেন চেষ্টা করবো, ওনার মন মানসিকতা অনেক ভালো না অনেক। তো চেষ্টা করি আমি আবার একটু ফোন করে দেখি ফোন ধরে কিনা। লাস্ট কল দিয়ে যেহেতু ভাইয়া আমাকে লাস্ট যখন কথা হলো তখন বলেছিল যে সে আসবে। তো আমার মনে হচ্ছে সামথিং সিরিয়াস কিছু হয়তো বা ভাইয়া মানে কোনো একটা বেশি আর্জেন্ট কাজের বিজি। আপনি একটু লাস্ট করে দিলে আমরা তারপর আর কি লাইভটা শেষ করে দিব। আপনি যদি আচ্ছা ঠিক আছে, লাস্ট একটু কথা বলে দেখতেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমিও একটু ট্রাই করতে থাকি। ইমরুল ভাই আপনারা একটু কথা বলতে থাকুন, আমি একটু ভাইয়াকে একটা লাস্ট কল ট্রাই করে দেখি। তাসকিন, জি ভাইয়া, তোমার ছেলের এনে কবে আসতেছো? আসবো ইনশাল্লাহ। একদিন চলে আসো। আমি তো ঢাকায় আছি, আপনি বললেন বিজয় আসবে। বিজয় একদিন ফোন করছে, ভাই আপনাদের এখানে যাবো, আমার চলে আসো একদিন। কবে আসবে বলো, তাহলে একদিন গিয়ে আমরা একসাথে খাবো না, ডিনার করবো না। হ্যাঁ শিওর ইনশাল্লাহ। সাব্বিরকে বলবো না, সাব্বির এমনি আসবে, ওরে ইনভাইট করা লাগবে না। আমার ফ্যামিলি নিয়ে যেতে হবে, তারা সবাই। তোমার ফ্যামিলি নিয়ে যে তুমি শুধু ফোন দিবা যে ভাই আমি রেস্টুরেন্টে চলে আসছি, ঠিক আছে? না ভাই আসলে রিয়েলি অনেক মজা ছিল।
না, তুমি একবার গেছিলা ফ্যামিলি নিয়ে, হ্যাঁ, আমাকে সাকিব ফোন দিছে, ফোন দিয়ে কয় যে মিরাজ গেছে রেস্টুরেন্টে দেখতো। তা আমি তখন ফোন দিয়ে দেখলাম, তখন আমার ম্যানেজারকে ফোন দিয়েছি, পরে বললো যে হ্যাঁ মিরাজ ভাই আসছে, তারপরে তোমার ফোন দিলাম আমি। হ্যাঁ আপনি সাকিব উনি আমেরিকায় যাচ্ছিল। হম। আজকে এখন কি অবস্থা, মানে জিম ফিটনেস এখন তো মাশাআল্লাহ আগের থেকে বেটার নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, বডি ওয়েট লুজ হয়েছে, স্ট্রেংথ ইন্ডুরেন্স কিছুটা ভালো হয়েছে আগের চেয়ে, আরো ভালো করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আর কয়েকদিন মানে আপনি যদি ব্যাটিং করতে চান বলেন, পাকাতে টার্ফ নাই। পাকাতে তো মেরে ফেলাবো, আমাদের পুরো শেষ করে ফেলাবো। হ্যাঁ পাকাতে আসলে মানে ধরেন যে বোলিং করার জন্য আপাতত তো কোনো টার্ফ রেডি নেই। তো ধানমন্ডি 4 নম্বরে যে মাঠটা আছে ওই মাঠটাতে মাঝে মধ্যে বোলিং প্র্যাকটিস করি, জিমটাও কাছাকাছি, তো ওইখান থেকে মানে সুবিধা হয় আর কি। ঠিক আছে ইনশাআল্লাহ, মিরপুরে ঈদের পরে শুরু হবে, আমরা ঈদের পরে মিরপুরে, হ্যাঁ ইনশাআল্লাহ ঈদের তো আর বেশি দিন নাই, ঈদের পরে ইনশাআল্লাহ করা যাবে। হ্যাঁ ঈদের পরে এনিওয়ে যাক, সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। হ্যাঁ ভাই ইনশাআল্লাহ ঈদের পরে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আমরা একটু তোহেল ভাইয়ের কলেজ, যেহেতু তোহেল ভাই কলেজ যোগাযোগ করছে ভাইয়ার সাথে, জাস্ট 2 মিনিট ওয়েট করি, দেন আমরা লাইভটা শেষ করব। আমি লাস্ট বারের জন্য ভাইয়াকে ট্রাই করছি। না, যারাই যেই ফ্যান্সটাই যুক্ত হয়েছে এই লাইভে সবারই তো ডেফিনেটলি মানে অনেক কমেন্টস করছেন যে সাকিব ভাই কোথায়। সবাই একটু বোঝার চেষ্টা করেন, আসলে ফ্যামিলির ফার্স্ট এন্ড অফ দ্য ডে। আর যেহেতু ফ্যামিলি রিলেটেড একটা বিষয়ে বিজি আছেন সাকিব ভাই, আর মানে যেহেতু তার প্যারেন্টসরাও সিক, তো যদি জয়েন করতে না পারে মনে কষ্ট রাখেন না কেউ, ভবিষ্যতে আবার আমরা লাইভে আসছি ইনশাআল্লাহ, তখন আসবে সবাই। না, এটা আসলে আমাদের ওকে বলাটাও ঠিক হয় নাই, কারণ যখন আমরা শুনছি যে ওর বাবা মানে বাবা মা দুজনেই হয়েছে, আমি তার আগে সাকিবকে বলছিলাম, সাকিব বলছিল হ্যাঁ আমি আসবে, আমাকে বলছে। তারপরে যখন বাবা মা অসুস্থ তখন আমি না আর লজ্জা পাইছিলাম বলতে, পরবর্তীতে যে এখন কিভাবে বলি। হ্যাঁ, ও নিজেও খুব মানে টেনশনের ভিতরে আছে, কারণ ও বাবা মাকে দেখতে পাচ্ছে না ওখান থেকে, প্লাস হচ্ছে দেশের পরিস্থিতি সবাই জানে, ওখানে ও বাচ্চা সবকিছু মেনটেন করতে হচ্ছে, সব মিলাই আর কি একটা মানে মানুষকে তো আসলে সময় নেওয়ার জন্য আমরা সেটাই বুঝতে হবে, এটা সবারই বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে। আমার তো ধরো আমরা বাংলাদেশে অনেক কিছু সহজে করতে পারি, কিন্তু বিদেশে সহজ না, সবকিছু নিজেকে করতে হয়। তারপরও টাইমের ব্যাপার থাকে সবকিছু, এটা এই কারণে আসলে একটু প্রবলেম হয়ে গেছে। আমাকে গতকালকেও আমাকে বলছে ও আসবে, হ্যাঁ, বাট আমি বুঝতেছি না হয়তো বা আপনি তো আজকেও বিকাল বেলা বললেন না যে সাকিব আসবে, মানে লাস্ট আওয়ার পর্যন্ত তো কনফার্মই ছিল। হ্যাঁ, আমাকেও টেক্সট করছিল, হ্যাঁ আমাকেও টেক্সট করছিল, আমাকে ধরো লাইভ শুরু হওয়ার 3-4 ঘন্টা আগেও আমাকে টেক্সট করছে যে হ্যাঁ তোরা স্টার্ট করিস আমি আসবো। তারপরে আমি আসলে জানি না, ফোনটা দিই নাই, পরে লাস্ট বলছি একটু ঝামেলার ভিতরে আছে এখন। এখন ভাই আসতে পারবে না বলছে, তো এখন আমরা একদিন একটা অ্যারেঞ্জ করবো, সবাই আসছে, আমাদের রেসপন্স করছে আমাদের জন্য, এটার জন্য ধন্যবাদ। আর ফ্রেন্ডদের কাছে সরি বলতে পারবো, এছাড়া কিছু করতে পারবো না আমরা, যে সাকিব ভাই আসতে পারে না, কিন্তু সাকিব ভাই সবার কাছ থেকে দোয়া চেয়েছে, আপনারা সবাই আব্বা আমার জন্য দোয়া করবেন, এটাই বলতেছে। ইনশাল্লাহ জয়েন করবে ইনশাল্লাহ আমাদের সাথে আবার শুনুন। হ্যাঁ, ঈদের পরে ইনশাল্লাহ আমরা আবার একটা ফ্রেন্ডের জন্য করবো, আবার আমরা ফ্রেন্ড বলবো, বসবো আড্ডা দিতে, সবাই একসাথে বলবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা আন্তরিকভাবে দুঃখিত যে সাকিব ভাইকে আমরা লাইভে আনতে পারিনি, বাট ইনশাআল্লাহ আমরা ভেরি সুন সাকিব ভাইয়ের কে নিয়ে আমরা একটা লাইভ করবো, সেটা ঈদের পরে হতে পারে বা চেষ্টা করবো আগে বা পরে, যেটাই হোক আমরা জানিয়ে দিব। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং ভাইয়াদের তাসকিন ভাইয়া, মিরাজ ভাই, সাব্বির ভাই, নিমুর ভাই, তোহেল ভাই, সবাইকে অনেক বেশি ধন্যবাদ আপনারা আপনাদের বিজি শিডিউলের মধ্যে আমাদেরকে একটা সময় দেওয়ার জন্য। আশা করি ভালো থাকেন, ঈদ মোবারক সবাইকে, আর গুড নাইট। ঈদ মোবারক।
ঈদ মোবারক। ঈদ সবাই মোবারক। ভালো থাকেন। থ্যাংক ইউ আসসালামু ভাই আলাইকুম। থ্যাংক ইউ আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সাবির হ্যাঁ বলেন, কি কাজ কাম আছে নাকি? ঠিক আছে। আপু লাইভ কি বন্ধ করে দিচ্ছেন? হ্যাঁ একটু আমি অফ করছি, একটু হোল্ড করেন, আমি অফ করছি। ওকে আমি একটু আমি এন্ড করে